আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আমরা আজকে আবার একটি দুর্দান্ত ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে কিন্তু আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি ক্লাস, ট্রান্সলেশনের ক্লাস। এবং মজার ব্যাপার হচ্ছে আহ 10 থেকে 20 গ্রেডের পরীক্ষায় যে সকল ট্রান্সলেশন আসে মূলত এগুলি একদম এলিমেন্টারি লেভেলের এবং খুবই সহজ, এবং বেশিরভাগগুলো আসে প্রবাদ প্রবচন থেকে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ছেলেটি নাচতে নাচতে গেল, গাইতে গাইতে গায়েন, নদীটি কানায় কানায় পরিপূর্ণ। হ্যাঁ, কখনো দিন আসে কখনো রাত আসে, আসে না? ওই ধরনের প্রবচনের বাক্যগুলো থেকে চলে আসে আর কি। তো যাই হোক, এই যেগুলো একটু মনোযোগের সাথে পড়লে এগুলা একেবারে 100-তে 100 পারা সম্ভব। মানে যদি পরীক্ষায় 5টা আসে আপনি 5টাই পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যে যেখান থেকে ক্লাসটি দেখছি খুব দ্রুত আমরা তৈরি করে শেয়ার করে দেবো। অবশ্যই শেয়ার করে লিখে দিই। এবার শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, কারণ আমরা কিন্তু শুরু করে দেবো ইনশাআল্লাহ। যে যেখান থেকে ক্লাসটি দেখছি একটু দ্রুত শেয়ার করে দিই ভাই বোন আমার। ওকে ফাইন, দ্রুত। এই তো গুড, শেয়ার ডান। আবার বলছি, আজকের ক্লাসটি খুবই দুর্দান্ত ক্লাস এবং টপিকটি খুব দুর্দান্ত, যেহেতু মোটামুটি যে কোনো লিখিত পরীক্ষায় ট্রান্সলেশন থেকে প্রশ্ন থাকেই, থাকে না, থাকবেই। অন্য কোনো একটা টপিক বাদ পড়ে যেতে পারে, কিন্তু এটা বাদ পড়ার কোনো সুযোগ না। এই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আমরা দেরি করব না, আমরা আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম। 7টা 35 বাজে, 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করবো। তো একটু দ্রুত শেয়ার করে দিতে হবে ইনশাল্লাহ। দ্রুত শেয়ার করে দিব যাতে করে ইনশাল্লাহ আমাদের সময় নষ্ট না হয়। ঠিক আছে ইনশাল্লাহ? এই তো গুড, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। স্যার পটুয়াখালী থেকে জাকারিয়া মেদা, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। আপনাদের অনেক ভাই বোনদের কাঙ্ক্ষিত একটি ক্লাস, যে স্যার ট্রান্সলেশনের উপর ক্লাস চাই। কারণ ট্রান্সলেশন থেকে প্রত্যেকটা লিখিত পরীক্ষা 5 মার্ক থাকবেই, একেবারে থাকবেই থাকবে। হ্যাঁ, 5 মার্ক থাকবেই। দ্রুত শেয়ার ডান। ওকে গুড, আব্দুর রহমান শেয়ার ডান করে দিয়েছেন। ফয়সাল ভাইয়া, নুরুন নাহার, মুন্নি, মুনিয়া, মুন্নি। ওকে গুড, দ্রুত করতে হবে। হ্যাঁ, একটু দ্রুত আমরা শেয়ার করে ডান লিখে দিব, এবং আশা করি ইনশাল্লাহ খুব ভালো একটি ক্লাস পাবো আজকে ইনশাআল্লাহ। এবং আপনাদের এই সময়টা যদি আসলে, এই সময় তো আসলে কি বলে, মানুষজন একটু ফেসবুক চালাচ্ছে অথবা বিভিন্ন কাজে সময় নষ্ট করতেছে। তো আপনি যদি সময়টাকে একটু ইউটিলাইজ করেন, হয়তো আপনি এই সময়টাকে কাজে লাগানোর দ্বারা আপনার পরীক্ষা যদি একটা দুইটা প্রশ্ন কমন পড়ে যায়, একটা দুইটা না আসলে, ট্রান্সলেশনের যে প্রশ্নগুলো আসে এগুলা রেগুলারই আসে, মানে যেগুলো আসে এগুলাই আসে, যেগুলো আসে এগুলাই আসে, এর বাইরে আমি দেখি না আর কি এখনো পর্যন্ত। ওই সেম জিনিসগুলোই বারবার ঘুরে ফিরে আসে। তার মানে কিছু কমন ট্রান্সলেশন যদি আপনি একটু ভালো মতো আয়ত্তে নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষা আপনি ভালো করবেন। আর সেই জিনিসগুলি আজকে কিন্তু আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু দেরি করবো না, কথা দিয়েছি, দ্রুত শুরু করে দেবো লাইভটা। তো দ্রুত শেয়ার করে দেবো, সবাই একটু সব জায়গায় শেয়ার করে দেন। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। ধন্যবাদ এই ক্লাসটার জন্য। ওকে, ধন্যবাদ দিয়েছেন, প্রকৃত ধন্যবাদ হবে শেয়ার করে দেওয়া। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছি। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। এই তো গুড, 125 জন ভাই বোন, 125 জন ভাই বোন যদি কথার কথা আমরা 4টা করে শেয়ার করি, তাহলে কয়টা শেয়ার হয় দেখেন তো? 4 25 100, 4 1, আর 4 100 400, তার মানে 500 শেয়ার, তাই না বলেন? দেখছেন আমি গুণ কত ভালো পারি, মানে সহজ করে করছি আর কি। কারণ আমার জীবনটাই এমন ছিল যে আমি আমি আসলে বেসিক্যালি ওই অঙ্ক যখন করতাম একটু সহজ করে করতাম আর কি। এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, খুদাই একটু ভাব নিলাম, আমি আসলে অঙ্ক বেশি একটা পারি না। তবে কেউ কি কখনো নিজের দোষ স্বীকার করে যে পারি না? না পারলে বলে আমি বস, আমি বস, দিলে পরে জায়গা মতো ধরা খায়। আচ্ছা, দেরি করা যাবে না, শেয়ার করে দিব ইনশাল্লাহ। ওকে গুড, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কেশিয়ার পদে 2022 সালে একটা প্রশ্ন আমরা নিয়েছি এখানটাতে। আমি তাকে গান গাইতে শুনলাম। এই একটা ট্রান্সলেশন দিয়ে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ পারবেন ইনশাল্লাহ, যদি একটা শিখতে পারেন। আপনারা একটু নিজেরা ট্রাই করেন, দেন ভাই বলে দিচ্ছি। একটু সেটআপটা মারাত্মকভাবে সুন্দর করে দেন ইনশাল্লাহ। আপনারা নিজেরা একটু ট্রাই করেন, দেন ভাই আপনাদেরকে বলে দিব যে আসলে কি হবে। বিশ্বাস করেন, এইটা এত ইম্পর্টেন্ট এবং এতবার পরীক্ষা আসছে। আমার মনে হয় যে মোটামুটি যতবার এই বাংলার জমিনের 10 থেকে 20 পরীক্ষা হয়েছে, এই টাইপের একটা প্রশ্ন আসে। আমি তাকে গান গাইতে শুনলাম, আমি তাকে নাচতে দেখলাম, আমি তাকে খাইতে দেখলাম, আমি তাকে কাঁদতে দেখলাম, অথবা মেয়েটি কাঁদতে কাঁদতে এখানে আসলো, নাচতে নাচতে আসলো, হাঁটতে হাসতে হাসতে আসলো, হাঁপাতে হাঁপাতে আসলো। এই সবগুলো ট্রান্সলেশন একই স্টাইল বা একই সিস্টেম। ভাই সবাই লিখছি খাতায় খাতায়, একটু কমেন্টে দ্রুত দেখি কে পারে। এই তো গুড, মোহাম্মদ নিবির হোসেন, দেখছেন? এই যে অলরেডি আপনারা আনসার দিয়ে দিয়েছেন, মানে আপনারা পারেন। ভাই আমি আবার বলছি, আজকের ক্লাসটা খুবই এক্সক্লুসিভ, এখনো যারা শেয়ার করেনি একটু দ্রুত শেয়ার করে দিব, একটু দ্রুত শেয়ার করে দিব প্লিজ, দ্রুত দ্রুত, একটু দ্রুত। ভাই এখনো পর্যন্ত কিন্তু শেয়ার করেন না, এটা কিন্তু ঠিক না, দ্রুত শেয়ার করে দেন। এই তো গুড, এখন সুন্দর লাগতেছে, সোহাগ ভাইকে সুন্দর লাগতেছে, গুড, এখন সুন্দর লাগতেছে। ওকে ফাইন।
আচ্ছা, এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকেরই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন প্রশ্নটা খুবই মজার ছিল, আমি তাকে গাইতে শুনলাম। দেখেন এখানে শুনলাম অথবা দেখলাম, খুব মনোযোগ প্লিজ, শুনলাম অথবা দেখলাম, এটা একটু পরীক্ষায় বেশি আসে। শুনলাম অথবা দেখলাম, শুনলাম অথবা দেখলাম, তাহলে শুনলাম অথবা দেখলাম এটা প্রেজেন্ট না পাস্ট টেন্স ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনার অনেক ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কিছু হবে জীবনে। তাহলে ভাইয়া দেখলাম, যদি দেখা যদি হয় সি, তাহলে দেখলাম মানে কি হবে জানো ভাইয়া? এই তো স্মার্ট। স, দেখা মানে স। তাহলে শুনলাম, শোনা যদি হয় হেয়ার, তাহলে শুনলাম মানে গুড, হেয়ার, হেয়ার। তাহলে মোটামুটি বড় একটা কাজ হয়ে গেছে, বড় একটা কাজ শেষ হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখেন, আমি মানে কি জন্য ভাইয়া? ওকে ফাইন। আমরা মনে হয় এইখানে ছোট্ট করে একটা আই লিখি জাস্ট বোঝানোর জন্য আপনার আই। আচ্ছা, তাহলে আই হার্ড অথবা আই স, মানে আমি তাকে দেখলাম অথবা আমি শুনলাম, আমি তাকে দেখলাম অথবা আমি শুনলাম। এখানে শুনছে, আচ্ছা শুনলে বললে আমরা এটা নিয়ে কাজ করি। ওকে, তাহলে আই হার্ড মানে আমি শুনলাম হয়ে গেছে অলরেডি, আমি শুনলাম। আমি এখন কি শুনলাম, কাকে শুনলাম? তাকে গান গাইতে, তাকে গান গাইতে। তাইলে আমি শুনলাম তাকে, আমি শুনলাম কি ভাইয়া? আমরা জানি একটা বাক্যের আগে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব লিখতে হয়, তারপরে কি লিখতে হবে ভাইয়া? এটা নতুন কথা না পুরান? এটাকে আমি শিখাইছি না, আপনারা আগে থেকেই জানেন? আগে থেকেই জানেন, আলহামদুলিল্লাহ, গুড। তাহলে আমরা অলরেডি সাবজেক্ট লিখছি আই, আমরা হার্ড ভার্ব লিখছি, তাহলে এখন কি লিখতে হবে? তাহলে অবজেক্ট মানে কি বা কাকে তার প্রশ্নকাল অবজেক্ট পাওয়া যায়? আমি কাকে শুনছি? তাকে, কাকে? তাহলে বলেন আই হার্ড হিম, আই হার্ড। সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম, তার মানে আই হার্ড হিম মানে আমি তাকে শুনলাম। কি শুনছেন? এক্স্যাক্টলি। এই গান গাওয়া ইংলিশ কি জন্য ভাইয়া? সিং। গান গাওয়া ইংলিশ কি ভাইয়া? সো হার্ড। খুব খেয়াল করে দেখেন, আজকে একটু লিখতে হবে প্লিজ। সি ওয়াচ, ডব্লিউ টি সি এইচ, হেয়ার, এইচ ই আর, হেয়ার। নোটিস, নো টি আই সি। সি ওয়াচ, হেয়ার, নোটিস। এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে প্রিয় ভাই বোন আমার আইএনজি যুক্ত হয়, সারা জীবনের সম্পদ হবে আজকের এই ক্লাস। এখনো পর্যন্ত যারা শেয়ার করেন নাই, প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, আজকের ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, 10 থেকে 20 গ্রেডের লিখিত পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষা 5 মার্ক থাকে ট্রান্সলেশন পর, 5 মার্ক। শুধু আজকের ক্লাস করে আপনি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দেখবেন যে বেশ অনেকখানি যোগ্যতা তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আপনি অনেক মার্ক ক্যারি করতে পারবেন। সো দ্রুত ইনশাআল্লাহ সবাই শেয়ার করে দিই। এই তো শেয়ার শেয়ার শেয়ার, গুড। এখন খেয়াল করে দেখেন ভাইয়া, আমি কি বললাম ভাইয়া? সি ওয়াচ, হেয়ার অথবা নোটিস। সি, হেয়ার, ওয়াচ, হেয়ার অথবা কি ভাইয়া? এই ভার্বের পর আরেকটা ভার্ব আছে, তার সাথে আইএনজি দিতে হয়। কি দিতে হয়? আচ্ছা, আমরা লিখলাম আমি হার্ড হিম, মানে আমি তাকে শুনলাম গান গাইতে। গান গাওয়া মানে কি ভাইয়া? সিং। কিন্তু যেহেতু হার্ড আছে বা হেয়ার আছে, এই ভার্বটা থাকার কারণে এই ভার্বটা সিং হবে না, এটা কি হয়ে যাবে ভাইয়া? শেষ তো হয়ে গেছে। তাহলে আই হার্ড হিম সিঙ্গিং, আই হার্ড হিম, আমি তাকে গান গাইতে শুনলাম, শেষ। এখন এটা দিয়ে আপনি চাইলে শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাক্য বানাইতে পারবেন। আপনি তাকে গান গাইতে শুনছেন, আপনি যদি বলেন আমি তাকে কথার কথা কোরআন পড়তে শুনলাম, তাহলে রিসাইটিং কোরআন, রিসাইটিং কথার কথা কোরআন, রিসাইটিং কোরআন। আর কি কি করতে আমরা শুনি? আমি তাকে গল্প বলতে শুনলাম, আই হার্ড হিম কথার কথা স্টোরি, সেইং স্টোরি কথার কথা, সেইং স্টোরি মানে যা বলতে চান। হ্যাঁ, মানে আমি তাকে কোনো কিছু করতে শুনলাম, অথবা আমি তাকে পড়তে শুনলাম তো বলি না, আমি পড়তে দেখলাম বলি। তো যে ক্ষেত্রে বলবেন আপনি তাকে পড়তে দেখলাম, তাহলে আই মানে আমি, স মানে দেখলাম, হিম মানে তাকে। হিম মানে কি ভাইয়া? তার মানে আমি দেখলাম তাকে। এরপরে যে কাজটা, যেটা দেখছেন সেটা বলবেন, যেটা দেখছেন। আপনি যদি বলেন যে আমি তাকে কথা কথা পড়তে দেখলাম, হয় না অনেক সময় যে আমি আপুকে পড়তে দেখছি, আমি আপুকে কি দেখছি ভাইয়া? পড়তে দেখছি। তাহলে পড়তে দেখলে কি হবে ভাইয়া? রিড। পড়া মানে কি ভাইয়া? তাহলে এই ভার্বের কারণে স, এরপরে আরেকটা ভার্ব আসলে রিডিং, রিড হয়ে যায় রিডিং। তার মানে আমি তাকে পড়তে দেখলাম, আই স হিম রিডিং, আই স হিম। প্রচুর আসছে, আমি তাকে পড়তে দেখলাম, আমি তাকে পড়তে দেখলাম। তাহলে আপনি যদি বলেন যে আমি তাকে খাইতে দেখলাম, তাহলে আই স হিম ইটিং, মানে সে এই মুহূর্তে খাওয়া অবস্থায় আছে। গুড, আই স হিম মারামারি, মারামারি ও ফাইটিং। আরে আপনি ভালো ইংরেজি পারেন রে, দেখছেন? আপনারা কি শয়তানের শয়তান, বান্দর, দুষ্টু, খারাপ, আপনারা কত ভালো পারেন মাশাআল্লাহ। তাহলে ভাই বুঝছেন তো, মানে যে কোনো একটা ভার্ব আসলে তার সাথে আইএনজি হবে, কিন্তু স্ট্রাকচার হচ্ছে এটা, আই স হিম অথবা আই হার্ড হিম, আমি তাকে দেখলাম অথবা শুনলাম, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। এরপরে যে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি হবে। কি হবে বলেন? ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্ন প্লিজ। আই লিসেন্ড টু হিম। এইখানে লিসেনের থেকে হেয়ারটা মানে এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি সুন্দর লাগে। লিসেন হয় তখন যখন মনোযোগের ক্ষেত্রে আমরা বলি আর কি। লিসেন টু ইউর স্টাডিজ, পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনায়।
তো হেয়ারটা এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। ওটা বললে তো দোষ হবে ব্যাপারটা এমন না, একটা ভার্বের সিনোনিম হিসেবে অনেক ভার্বই বলা যায়, সমস্যা নেই। কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি ব্যবহৃত হয়। আপনি ওই লিসেনটা আমার মনে হয় না পৃথিবীর কোথাও বের করতে পারবেন এই বাক্যের ক্ষেত্রে, কোথাও আমার মনে হয় না দেখবেন আপনি। সব জায়গায় দেখবেন যে হেয়ার আছে, বুঝছেন তো ভাইয়া? হ্যাঁ, এটা ব্যবহৃত হয়। আপনি সয়ের পরিবর্তে ভাই আপনি অন্য কিছু চাইলে বলতে পারবেন না। সি এর সিনোনিম মিনিমাম ধরেন 100 বার আছে সি এর সিনোনিম, কিন্তু এই পৃথিবীতে যত বাক্য আছে দেখবেন আপনি স দিয়ে লেখা। বুঝছেন তো ভাইয়ের কথাটা? কারণ সি এর জায়গায় অন্য ভার্ব দিলে হবে না, ব্যাপারটা এমন না। ঠিক আছে, হবে, কিন্তু এটা বেশি ব্যবহৃত হয় পরীক্ষা, এটাই আসে। এবং দেখা গেল এমন একটা ভার্ব ব্যবহার করলে যেটা স্যারও জানে না, তো বিপদে পড়বে। স্যার বলবে কি রে সারা কইতে লিখতে, আর স্যার জানলো আপনার উচিলায় একটা গুগল থেকে সার্চ দিয়ে সার্চ জেনে নিবে, তাই না? এটা একটা ব্যাপার। যাই হোক, এই যে আমি তাকে কাজ করতে দেখলাম, দেখছেন কত সুন্দর সুন্দর বাক্য বানাচ্ছে। সবাই সবাই বাক্য বানান। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর বাক্য বানাচ্ছে। আমি তাকে কাজ করতে দেখলাম মানে আই স হিম, এটা তো ফিক্স থাকবে। এই যে গুড। আচ্ছা বলেন তো, আমি তাকে কাঁপতে দেখলাম, গুড, অসাধারণ। এই যে ক্রাইং, আমি তাকে কাঁদতে দেখলাম। আমি তাকে নাচতে দেখলাম, গুড, ড্যান্সিং, আই স হিম। বিশ্বাস করেন যতগুলো বাক্য আমরা বলছি এগুলোই পরীক্ষা আসে, এবং এগুলো আবার আসবে, আবার আসবে। দেখেন কত সুন্দর সুন্দর বাক্য বানাচ্ছে সবাই, অসাধারণ, মাশাআল্লাহ, গুড। চলেন আমরা আরেকটা দেখি ভাইয়া, বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। এখানে ব্যাপারটা এমন যে আপনার মনে করেন যে কথার কথা কি বলবো, আপনার মাথা একটা খাঁচার ভিতরে আছে, আপনি নড়লে চললেই কিন্তু মরবেন। নড়লে চললে কি ভাইয়া, বুঝছেন তো? একদম মানে কি বলে, আপনি যে খাঁচার মধ্যে আছেন, বুঝছেন, এই খাঁচার দুই পাশে এমন কি বলা যায়, মানে শোল শোল আছে না, ছিদ্র, মানে আপনি নড়বেন তাকাইতে পারবেন না, ডানে বামে তাকালেই বিপদ, ডানে বামে তাকালেই, মানে এই বাক্যটা হচ্ছে ভাই প্রবাদ প্রবচন। এখানে বুদ্ধি খাটানোর কোনো উপায় নাই, বুদ্ধি খাটালে বিপদ, বুদ্ধি খাটালেই। তো এখানে মুখস্থ করতে পারে, কিছু করার নেই। তাহলে তাহলে এটা মোটামুটি সবাই জানেন। এ ফ্রেন্ড মানে বলা হচ্ছে একজন বন্ধু, যে বিপদের সময়ের বন্ধু সেই আসলে প্রকৃত বন্ধু। হ্যাঁ, একজন বন্ধু মানে হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড, ইন নিড মানে প্রয়োজনের সময়ের বন্ধু। এ ফ্রেন্ড বলা হচ্ছে একজন বন্ধু, ইন নিড যে প্রয়োজনের সময় থাকে, ইজ এ ফ্রেন্ড ইনডিড, গুড, ইনডিড, অর্থাৎ বিপদের সময় যে বন্ধু থাকে সেই আসলে প্রকৃত বন্ধু। তাহলে এ ফ্রেন্ড ইন নিড, ইন নিড মানে প্রয়োজনের সময় যে বন্ধুরা থাকে, ইজ হলো এ ফ্রেন্ড ইনডিড, প্রকৃত বন্ধু, অথবা এ ইনডিড ফ্রেন্ড, কথার কথা আর কি, প্রকৃত বন্ধু। তাহলে বিপদের সময়ের বন্ধুই হলো কি ভাইয়া, একটু সবাই কমেন্টে জানার, বুঝতেছেন কিনা একটু জানাবেন প্লিজ। এই তো গুড ভাই, বুঝতেছি আলহামদুলিল্লাহ। তাহলে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। অনেকেই তো পারে আলহামদুলিল্লাহ। যারা পারতেন না তারা আজকে লিখেন, বিশ্বাস করেন কেউ যদি লিখেন তার এমনি মনে থাকবে, অটো মনে থাকবে, অটো। তো কমেন্টে আপনারা একটু লিখে দেন, যারা পারেন তো আলহামদুলিল্লাহ, যারা না পারেন তারা একটু কমেন্টে লিখে দেন, লিখলে অটো মনে থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ লিখে দেন সবাই, গুড। এই তো গুড, এই তো অসাধারণ। ওকে, তারপরে পরেরটা বলেন, পরেরটা দেখেন কি আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া। আচ্ছা, এইটা কোন পরীক্ষা আসছে একটু বলেন তো ভাই, এটা কি যেন? আচ্ছা, আপনারা কি জানেন যে এই সেম প্রশ্নটাই 18তম নিবন্ধনে আসছিল, মানে অল্প কয়েকদিন আগে। এই দিন নিবন্ধন পরীক্ষা কয়দিন আগে হলো না, অল্প কয়েকদিন আগে ওই পরীক্ষা এটা আসছিল ভাই। ওই সেম জিনিসগুলো ঘুরে ফিরে বারবার আসে, কারণ নতুন করে বানানোর তো কিছু নাই। নতুন করে কি বানাইতে পারবো? কি বলে, ছুইয়া করিও কাজ, না ছুইয়া করিও না। মাইসে তো পিড়ে আপনার মেরে লিখবো, এমন কোনো বানানোর কোনো সুযোগ আছে? ওই এটাই সেম, এটাই কি আমার কথার কথা, যতদিন আছে এই পৃথিবী এটাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবেন। তার মানে একবার যদি শিখে ফেলেন আর কি বারবার শিখা লাগবে? তাহলে এটা মোটামুটি সবাই জানে। একটু সবাই লিখে দেন তো দেখি কে কে জানেন। লুক বিফোর ইউ লিভ। সো লুক বিফোর ইউ লিভ মানে, লুক মানে দেখো, বিফোর মানে আগে, ইউ লিভ, লিভ মানে লাভ দেওয়ার, কি মানে লাভ দেওয়ার আগে দেখে নাও। লাভ দিয়ে সারলে পরে গাতার মধ্যে পড়লে তার দেখে লাভ নাই, এটাই বোঝানো হচ্ছে। তার মানে ভাবিয়া করিও কাজ, ভাবিয়া। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ভাবিয়া করিও কাজ, এটা কোন ধরনের সেন্টেন্স কে বলতে পারবেন? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট আছে, এইখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, এই সাবজেক্ট হচ্ছে ইউ। এটা কি ভাইয়া? তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, লুক হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে দুইটা বাক্যকে জোড়া লাগাইছে বিফোর। তাহলে দুইটা বাক্য যদি বিফোর দ্বারা জোড়া লাগে মানে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে কম্পাউন্ড হওয়ার কোনো সুযোগ নাই। কম্পাউন্ড হইতে হলে এন্ড অর বাট নর এগুলো লাগে। এটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? এখন যদি প্রশ্ন করা হয়, পরীক্ষা আসছিল যে বিফোর কোন পার্টস অফ স্পিচ, প্রশ্ন একটা, কিন্তু দেখেন কতগুলো প্রশ্ন হয়, কিভাবে পরীক্ষা প্রশ্ন আসে। একটা হচ্ছে যে এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, এটা পরীক্ষা আসছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা একবার আসছে যে ভাইয়া এটার ইংরেজি কি হবে, আমরা লিখলাম লুক বিফোর ইউ লিভ। আবার একবার পরীক্ষা আসছে লুক বিফোর ইউ লিভ, এটার বাংলা কি, একটা লাইনে একটা, দেখেন কতগুলো প্রশ্ন আসছে। আবার পরীক্ষা আসছে বিফোর কোন পার্টস অফ স্পিচ, বলেন
বলেন বিফোর কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। গুড, এই তো প্রিপোজিশন। আচ্ছা, এই বিফোর জন্মগত হবে প্রিপোজিশন, জন্মগত হবে, কিন্তু জন্মের চেয়ে কর্ম বড়, জন্মের চেয়ে। ধরেন আপনার কলেজের টিচার, ওনার বাবা ধরেন সাধারণ ঘরের ছেলে বা কৃষক ছিল, তাই বলে ওনাকে স্যার বলবেন না। আপনি যেখানে চাকরি নেবেন আপনার ঊর্ধ্বতন বস অথবা বসিনী, মানে যদি মহিলা বস হয় বসিনী, বস অথবা বসিনী যদি হয়, ধরেন তার বাবা যদি ধরেন মুচি ছিল, জুতা সেলাই করতো আর কি, পুরান জুতা সেলাই করে বিক্রি করতো, তাই বলে ওনাকে স্যার বলবেন না। আপনার বস যিনি হবে তাকে স্যার বলতে হবে না যেখানে চাকরি নেবেন, তাহলে চাকরি থাকবে মিয়া? তার মানে জন্ম যেখানে হোক, স্যারের জন্ম যদি গরিব ঘরে হয় এটা আপনার দরকার নাই। এই মুহূর্তে কর্মটা কি? সে আপনার বস, আপনার ঊর্ধ্বতন অফিসার। ভাই কথা বুঝছেন কিনা? এই জন্য জন্মের চেয়ে কর্ম বড়, জন্মের চেয়ে কি বড় ভাইয়া? কর্ম বড়। সো জন্মগত হবে এই ওয়ার্ডটা প্রিপোজিশন। এই ওয়ার্ডটা কি ভাইয়া? ওই গেল রে, ও এটা প্রিপোজিশন। এটা কি ভাইয়া? প্রিপোজিশন। কিন্তু এখানে কর্মগত হবে সে প্রিপোজিশন না। কেন না? কারণ এটা হচ্ছে একটা বাক্য বা সেন্টেন্স অথবা ক্লজ। এটা হচ্ছে একটা বাক্য বা সেন্টেন্স বা ক্লজ। তাহলে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, আর দুইটা বাক্যকে জোড়া লাগাইছে বিফোর, আর দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কনজাংশনের। কার ভাইয়া? আবার বলেন, কার ভাইয়া? তাহলে জন্মগত হবে এটা প্রিপোজিশন হলেও এখানে সে প্রিপোজিশন না, মানে এখানে সে দুইটা বাক্য জোড়া লাগাইছে, আর জোড়া লাগাইতে পারে একমাত্র ঘটক, মানে কনজাংশন। এবারে বলেন কনজাংশন। ক্লিয়ার ইনশাআল্লাহ? স্টুড, গুড, স্মার্ট ছেলে। আপনার নাম কি? বলেন আমি স্মার্ট। বলেন, আরে বলেন না আমি স্মার্ট, বলেন। আচ্ছা, তাহলে ভাই স্টুড বিফোর মি। আচ্ছা, খেয়াল করে দেখেন, এইটা এই ওয়ার্ডটা জন্মগত হবে কি বলছিলাম আমরা ভাইয়া? প্রিপোজিশন। জন্মগত হবে বলতে বাই ডিফল্ট আর কি, প্রত্যেকটা জিনিসের একটা বাই ডিফল্ট পরিচয় থাকে, তাই না? বলেন, এই হচ্ছে ফ্যাক্ট। সো খেয়াল করে দেখেন, আপনি যেটাতে বসে আসছেন এটা কি বলেন তো ভাইয়া? গুড। আচ্ছা, এটা কিন্তু জন্মগত এগুলো কি ছিল? কাঠ, কি ছিল? কিন্তু এখন পরিচয়টা ভিন্ন হয়ে গেছে অবস্থান অনুযায়ী, তাই না? বলেন ভাইয়া? এক্স্যাক্টলি ঠিক সেম। জন্মগত এটা প্রিপোজিশন হলেও এখানে প্রিপোজিশন না, এখানে হয়ে গেছে কনজাংশন। আর প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপর চারটা সঙ্গী থাকতে হয়। আবার মনোযোগ, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপর চারটা সঙ্গী থাকতে হয়। প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপর কয়টা সঙ্গী থাকতে হয়? চারটা এট এ টাইম থাকতে হবে না, যে কোনো একটা থাকলে হবে, চারটার যে কোনো একটা থাকলেই হবে। অর্থাৎ হয় নাউন থাকবে, না হয় নাউন ফ্রেজ থাকবে, না হয় নাউন ক্লজ থাকবে, অথবা থাকবে ভাইয়া প্রোনাউন। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন, এই চারটার যে কোনো একটা সঙ্গী থাকলেই সেটা প্রিপোজিশন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রিপোজিশন। অন্যথায় সেটা প্রিপোজিশন হইতে পারবে না। পারবে? এখানে খেয়াল করে দেখেন, এই যে বিফোরের পরে একটা কি যেন আছে, এটা একটা পপ 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 পপ, দেখে দেখে বলেন কি আছে? পপ পপ। গুড মিয়া, আমি পপ করতে মরে যেতেছিলাম, এত দেরি লাগলো কেন? তাহলে এটা আছে কি আছে ভাইয়া? প্রোনাউন আছে। তাহলে সঙ্গী আছে না নাই? তাহলে এটা প্রিপোজিশন হয়ে গেছে, কোনো কথা নেই। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার ইনশাআল্লাহ? আবার খেয়াল করে দেখেন, এই প্রিপোজিশনের পরে যদি কথা সঙ্গী না থাকে, যেমন এই চারটার যে কোনো একটাও যদি না থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? হয় নাউন, না হয় নাউন ফ্রেজ, না হয় নাউন ক্লজ, অথবা প্রোনাউন, যে কোনো একটা থাকতেই হবে। থাকলে সেটা প্রিপোজিশন, থাকলে সেটা। এই চারটার ধরেন একটাও নাই, কি নাই? তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? যেমন ধরেন আপনি যদি বলেন যে আই হ্যাভ সিন ইউ বিফোর, আই হ্যাভ সিন ইউ, এই যে বিফোর এখন কি হয়ে গেছে বলেন? অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই বলেন তো ভাইয়া? কেন ভাইয়া? সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই। তাহলে কোন একটা প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, মানে এই চারটার যে কোনো একটা না থাকে অথবা ফুল স্টপ থাকে, তখন সেটা প্রিপোজিশন হতে পারে না, তখন অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? ক্লিয়ার ইনশাআল্লাহ? এই আর কি, এমন একটা না, এমন যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যাবে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না আমরা আজকে আর। তাহলে লাইন একটা, কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়েছে, যেটা দেখানোর জন্য আর কি এত কথা বলা। আমি তাকে কাঁদতে শুনলাম একটু আগে, ভাই মনে হয় বলছিলাম এই টাইপের কিছু একটা, যে এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, বলছিলাম না? এর আগে দিছিল কি যেন শুনলো, এর আগে কি করতে শুনছিল যেন? গান গাইতে শুনছে। এখন কি করতে শুনছে ভাইয়া? এবং এই মজার ব্যাপার হচ্ছে কাঁদতে শুনলাম, এটা কিন্তু আমরা ওখানে মনে লিখছিলাম, ওই যে আই হার্ড হিম কাকা কাকা, মানে ওই সেম জিনিসগুলো বারবার আসে। তাহলে আমি তাকে শুনলাম মানে আই হার্ড হিম, মানে আমি তাকে শুনলাম, আমি তাকে। আচ্ছা, কি শুনলাম ভাইয়া? কাঁদতে। কাঁদা মানে কি ভাইয়া? ক্রাই। কিন্তু এই ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি যুক্ত হয়? কঠিন না মোটামুটি চলে? চলে। তাহলে আই হার্ড হিম ক্রাইং, আমি তাকে কাঁদতে শুনলাম। হয়তো সামনে গেলে দেখবেন আমি তাকে নাচতে শুনলাম, তোর নাচতে তো শোনা যায় না, নাচতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, এইগুলোই আসে, আবার আসবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ফাইন। পরেরটা দেখেন ভাইয়া। এবারে সংগ্রাম, সরি, আরে এদিকে একটা আছে, নদীটা কানায় কানায় পরিপূর্ণ। নদীটি কানায় কানায় পরিপূর্ণ, নদীটা কানায় কানায় পরিপূর্ণ। এখানে মজার ব্যাপার হচ্ছে যে কানায় কানায় পরিপূর্ণ, এটা আপনি চাইলে বুদ্ধি দিয়ে কিছু করতে পারবেন না, বুদ্ধি দিয়ে কিছু। এটা একটা ফ্রেজ আছে, কি আছে বলেন? ফ্রেজ ইডিয়ম আছে আর কি। সেটা হচ্ছে ভাইয়া ফুল টু দা
ব্রিম, BRIM। সবাই একটু কমেন্টে লিখেন প্লিজ, সবাই কমেন্টে লিখেন। ফুল টু দ্য ব্রিম মানে হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। তাহলে ভাইয়া নদী মানে কি জানো ভাইয়া? একটা ব্যাপার, একটা মজার একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনাকে সবাই লিখবেন ভাই বললে সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে দেখেন কোনো একটা বাক্যে যদি কাজ না থাকে, ধরেন এই বাক্যে, এই প্রত্যেকটা বাক্যে তো একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, লাগে না বলেন? আচ্ছা, এই বাক্যে কি কোনো কাজ আছে? খেয়াল করে দেখেন তো, নদীটি কানায় কানায় পরিপূর্ণ, এখানে কোনো ভার্ব আছে, কাজ আছে? নদী কি এখানে কোনো কাজ করতেছে? খেয়াল করেন, আমি যখন বলি যে আমি বই লিখি, আমি পড়ি, আমি খাই, এখানে কাজ আছে, এখানে কি আছে ভাই? কিন্তু আমি যদি বলি আমি একজন ছাত্র, এখানে কোনো কাজ আছে? এই বাক্যে কোনো মানে ভার্ব নাই, এই বাক্যে কোনো, আমার বাবা একজন টিচার, এই বাক্যে কোনো কাজ আছে? এই বাক্যে কোনো ভার্ব নাই। তাহলে লিখেন কাজ নাই যার, মানে সেই যে ধরনের বাক্যে কাজ না থাকে সেক্ষেত্রে আমরা ভার্বটা কি দিব? আমরা নদী মানে কি জানো ভাইয়া? খেয়াল করে দেখেন, ব্যাপারটা অনেক মজার। নদী মানে রিভার, নদী মানে দূর বেটা, নদী মানে রিভার। কিন্তু নদীটি মানে কি জানো ভাইয়া? দড দা রিভার। ছেলে মানে বয়, কিন্তু ছেলেটি মানে গাল মানে মেয়ে, কিন্তু দা গাল মানে মেয়েটি। তাহলে দা গাল মানে মেয়েটি, দা বয় মানে ছেলেটি, দা পেন মানে কলমটি, দা রিভার মানে নদীটি, নদী। ওকে, এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট দিলাম আমরা, কি দিলাম ভাইয়া? ভার্ব লাগবে না, এখান থেকে একটা ভার্ব ছাড়া তো বাক্য হইব না। এখন ভার্বটা কি দিব সেটাই বলছি। তাহলে এই বাক্যে যেহেতু কোনো কাজ নাই, কি নাই, তাহলে লিখেন কাজ নাই যার, কাজ নাই যার এমিজার, কাজ নাই যার এমিজার। অর্থাৎ যেসব বাক্যে কাজ থাকে না, বাংলা যেসব যেসব বাংলা বাক্যে কাজ থাকে না অথবা ভার্ব থাকে না, সেসব বাংলা বাক্যে এমিজার হয়। লিখেন কাজ নাই যার এমিজার, সবাই সবাই কমেন্টে লিখেন কাজ নাই যার এমিজার, কাজ নাই যার এমিজার, কাজ নাই যার, কাজ নাই যার এমিজার, কাজ নাই যার। সবাই একটু লিখেন প্লিজ, দ্রুত দ্রুত কমেন্ট করেন, কাজ নাই যার এমিজার। Yes, sir. Good. Good. এটা কিন্তু বলা দরকার, এটা বুঝে নেবেন, ঠিক আছে না? তাহলে কাজ নাই যার এমিজার, প্রেজেন্ট টেন্স হইলে এটা হবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ হবে। দেখুন এখন এই বাক্যটা তো পাস্ট টেন্স বোঝাচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে। আর প্রশ্ন হচ্ছে দেখেন, তাহলে দা রিভার, তাহলে রিভারের সাথে কাজ নাই যার এমিজার, তাহলে রিভার মানে নদীটি, কোনটা দিব আমরা? এম দিব, আর দিব, তো কোনটা দিব বলেন? তাহলে বাস হয়ে গেল। দা রিভার ইজ ফুল টু দা ব্রিম, দা রিভার ইজ ফুল টু দা, মানে নদীটি কানায় কানায় পরিপূর্ণ, নদীটি কানায় কানায় পরিপূর্ণ। মোটামুটি ক্লিয়ার? ওকে ভাই, এরপরে দেখেন ভাইয়া এই পাশে আরেকটা আছে, এটা দেখেন তো পারেন নাকি? এগুলো ছোট ছোট, তো এখানে খুব বেশি রুলস অথবা টেকনিক্স দরকার নাই, মানে এমনি সম্ভব। যেখানে টেকনিক দরকার নাই, এখানে টেকনিক হারানো মানে অস্ত্র নষ্ট করা, বুঝছেন তো? হ্যাঁ, হাত দিয়ে কাজ হয়, এখানে আপনি যদি মনে করেন যে কুপাকুপি করেন, দরকার আছে? এখানে এইগুলোতে খুব বেশি অস্ত্র দরকার হয় না, এমনি পারা যায়। যখন অস্ত্র লাগবে তখন আমরা আবার অস্ত্র ব্যবহার করবো, সমস্যা নাই। তার সাউন্ড ক্লিয়ার? এখন সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? নিচে ছিল এই জন্য ক্লিয়ার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ভাইয়া এখানে কোনো কাজ টাজ দেখা যায়? কোনো কাজ টাজ নাই তো, গুড, কাজ নাই। বাক্যটা অতীত না বর্তমান? বর্তমান, মানে অতীতের কোনো চিহ্ন ভিন্ন নাই। অতীতের চিহ্ন হয়তো তখন এবারের সংগ্রাম ছিল আমাদের মুক্তির সংগ্রাম, তবে এবার থাকবে না, তখন থাকবে ওইবার। বুঝছেন তো কথা কথা? যাই হোক, তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি এবারকে একটা এমিজার হবে, এমিজ। চলেন তাহলে এবারের সংগ্রাম খেয়াল করে দেখেন। সাধারণত যখন আমরা ট্রান্সলেট করব বাংলা থেকে ইংরেজি, তখন আমরা চেষ্টা করব একটা মানে পার্ট বুঝার, যে কোনটা কোনটার অংশ, কোনটা কোনটার অংশ। এক্ষেত্রে ফ্রেজ এবং ক্লজ জিনিসগুলো আপনাকে খুব সাহায্য করবে। খেয়াল করে দেখেন, এবারের, শুধু এবারের কি কোনো শব্দ আছে? মানে খেয়াল করে দেখেন এখানে পার্ট কতটুকু বলেন তো ভাইয়া? এখানে একটা পার্ট হচ্ছে এবারের সংগ্রাম। খেয়াল করেন, খুব মজার একটা ব্যাপার, শুধু এবারের বললে তো কিছু নাই, কোনো কিছু বোঝা যায় বলেন? আবার শুধু সংগ্রাম, কিন্তু এবারের সংগ্রাম, এই দুইটা মিলে একটা পার্ট, এইটা বুঝতে হবে। তার কথা বুঝছেন কিনা ইনশাল্লাহ? এইটা দুইটা মিলে কি ভাই? একটা পার্ট। তারপরে দেখেন মুক্তির সংগ্রাম, এটা আবার একটা পার্ট, এটা আবার একটা, অথবা আমাদের মুক্তির সংগ্রাম, এটাও একটা পার্ট বলা যেতে পারে। কারণ অর্থপূর্ণ অর্থপূর্ণ মানে যুক্ত শব্দগুলোকে আমরা আসলে পার্ট বলি আর কি, বা খণ্ড বলি। তাহলে এবারের সংগ্রাম এটা একটা পার্ট, আমাদের মুক্তির সংগ্রাম এটা একটা পার্ট। এই দুইটার মাঝখানে ভার্বটা বলবে, বুঝছেন? যাই হোক, তাহলে এবারের সংগ্রাম আমরা একটু পিছন থেকে আসলে, মানে এটা নিয়ম হচ্ছে অনুবাদের পিছন থেকে আসা। কোথা থেকে? পিছন থেকে আসলে সুবিধা হয়। তাহলে দেখেন সংগ্রাম মানে কি জানো ভাইয়া?
দ্য স্ট্রাগল, স্ট্রাগল মানে দুইটা জি, হ্যাঁ, তাহলে দ্য স্ট্রাগল, দ্য স্ট্রাগল দিস টাইম, অথবা আপনি দিতে পারেন দ্য স্ট্রাগল ফর দিস টাইম, অর্থাৎ এইবারের সংগ্রাম, এবারের সংগ্রাম, দ্য স্ট্রাগল দিস টাইম অথবা দ্য স্ট্রাগল ফর দিস টাইম, এবারের সংগ্রাম। এরপরে খেয়াল করে দেখেন, আপনাকে এখন ভার্বটা দিতে হবে, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, তার মানে এবারের সংগ্রাম হলো আমাদের মুক্তি সংগ্রাম, অর্থাৎ এখানে একটা হলো উজ্জ আছে, বুঝছেন তো, ভার্বটা উজ্জ আছে, বিভার্ব সাধারণত উজ্জ থাকে, যেমন আমি ছাত্র, এখানে কোনো ভার্ব নাই, তার মানে এর মানে কি আমি হলাম ছাত্র, আমি হলাম, এজন্য এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, মানে এবারের সংগ্রাম হলো আমাদের মুক্তি সংগ্রাম। তাহলে এবারের সংগ্রাম মানে দ্য স্ট্রাগল ফর দিস টাইম অথবা দ্য স্ট্রাগল দিস টাইম হলো, হলো মানে কি ভাইয়া, এমিদার, হলো মানে এমিদার। তাহলে দ্য স্ট্রাগল হচ্ছে এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, তাহলে ইজ হবে, কি হবে, ইজ হবে। তাহলে এবারের সংগ্রাম লিখে ফেললাম আমরা, হলো মানে ইজ, তারপরে কি লিখবো বলেন, আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের, এখন বলেন কি হবে, এই তো গুড, দা সংগ্রাম ফর আওয়ার, আরে বাংলায় কোন না, সমস্যা কি, দা সংগ্রাম ফর আওয়ার, ও সরি, দা স্ট্রাগল ফর আওয়ার, মুক্তি মানে ইমানসিপেশন, ইমানসিপেশন মানে মুক্তি, ইমানসিপেশন মানে কি ভাইয়া, মুক্তি। তাহলে দা স্ট্রাগল দিস টাইম ইজ দা স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন, অর্থাৎ এবারের সংগ্রাম হলো আমাদের মুক্তির সংগ্রাম, অথবা দা স্ট্রাগল আওয়ার ইমানসিপেশন, আপনি ফর এখানে না দিলেও সমস্যা নাই, অথবা দিলেও সমস্যা নাই। তাহলে দা স্ট্রাগল দিস টাইম ইজ দা স্ট্রাগল আওয়ার ইমানসিপেশন, দা স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন, দা স্ট্রাগল দিস টাইম ইজ দা স্ট্রাগল ফর আওয়ার, দেখি কে পারছেন, দ্রুত দ্রুত তাড়াতাড়ি, হ্যাঁ ফরটা দিলে সুন্দর লাগবে, ফর দিলে সুন্দর লাগবে, হ্যাঁ ফর দিলে এটা দেখতে সুন্দর লাগে এবং খুবই অর্থপূর্ণ হয় আর কি, না দেওয়ার চেয়ে দেওয়াটা ভালো। এই তো গুড, মুক্তির জন্য ইমানসিপেশনটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এবং ইমানসিপেশনটা ব্যবহার করলে আপনার কাছে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং অনুবাদের একটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আছে, আপনি একই অনুবাদ করে আপনি 10% মার্ক পাবেন, আরেকজন পাবে 90% মার্ক, আরেকজন পাবে ধরেন 50% মার্ক, তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ড। আপনি এই মুক্তির ওয়ার্ডের এই পৃথিবীতে কোনো ওয়ার্ড, আপনি সার দেন মুক্তি লিখে, কোনো ওয়ার্ড মানে অভাব নাই, আপনি যত ওয়ার্ড মন চায় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা স্মার্ট, মুক্তি মানে ইমানসিপেশন, এছাড়া মুক্তির ওয়ার্ড তো অভাব নেই, বুঝছেন তো, মুক্তি লিখে সার্চ দিলে দেবেন, আপনি গুগলে হাজার হাজার লাখ লাখ ওয়ার্ড আপনাকে দিবে, তবে এইটা বেশি স্মার্ট, ওই স্ট্রাগলের সাথে ইমানসিপেশনটা যায়। আপনি খেয়াল করে দেখবেন, আপনারা যদি কেউ এসএসসি বা এসএসসি স্টুডেন্ট পড়ান, ওই যে লিবারেশন ওয়ারের সাথে লিবারেশন ওয়ার প্যারাগ্রাফটা পড়বেন, লিবারেশন ওয়ার প্যারাগ্রাফ অথবা এসে যে কোনো, দেখবেন ইমানসিপেশন তার অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করে না, অন্য ব্যবহার করা যাবে না আমরা বলছি না, করলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি, বেশি স্মার্ট আর কি। The struggle this time is the struggle for our emancipation. Good, এই তো সবার হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরটা দেখেন, এরপর কি আছে, শিল্প মন্ত্রণালয়ের অফিসহায়ক, ওকে দেখি আমরা কি আছে, বাংলাদেশ আমাদের স্বদেশ, স্বদেশ মানে কি জানেন, মাতৃভূমি, স্বদেশ মানে কি, মাতৃভূমি। তাহলে সবসময় একটা বুদ্ধি শিখাই দিই ভাই আপনাদেরকে, সেটা হচ্ছে সবসময় যে আপনাকে মানে একেবারে যা আছে এটার মধ্যেই করতে হবে ব্যাপারটা এমন না, কিছু কিছু সময় কিছু কিছু বাংলা আপনি লিখবেন, মানে নিজের মতো করে বাংলাটাকে সাজায় নেবেন, বুঝছেন তো। স্বদেশ আপনি চিন্তা করতে গেলে আপনার জীবনও মাথা থেকে বেরোইতো না যে স্বদেশ মানে কি যেন, স্বদেশ মানে কি যেন, কথার কথা। তো যখন বের হবে না তখন এটার সিনোনিম খুঁজবেন, যেটার সিনোনিম কি আছে। তাহলে স্বদেশের সিনোনিম কি ভাই, মাতৃভূমি, মাতৃভূমি ইংলিশ মোটামুটি সবাই জানে, মাতৃভূমি মানে হোমল্যান্ড বা মাদারল্যান্ড, এটা মোটামুটি চলে আসবে এটা, বুঝছেন তো। তাহলে বাংলাদেশ আমাদের স্বদেশ, তাহলে দেখেন এখানে এই বাক্যে কোনো কাজ আছে ভাইয়া, তাহলে কাজ নয় যার, তাহলে বাংলাদেশ হলো, এখানে ভার্বটা কি হবে, বাংলাদেশ হলো, তাহলে বাংলাদেশ হলো লেখেন, বাংলাদেশ ইজ আওয়ার এক্স্যাক্টলি মাদারল্যান্ড অথবা হোমল্যান্ড, যা লিখেন সব শুদ্ধ, কোনো সমস্যা নেই। আর ইয়াতে ভুল হয় না, অনুবাদে সাধারণত ভুল নেই, স্ট্যান্ডার্ড নষ্ট হয় কিন্তু ভুল হয় না, যা লিখেন। তাহলে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড অথবা মাদারল্যান্ড অথবা বাংলাদেশ ইজ মাই ওন কান্ট্রি লেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এই তো বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, যা লেখেন শুদ্ধ, সব শুদ্ধ। আচ্ছা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা মোটামুটি পারার কথা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং কুত্তা বিলাই, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, তাহলে ইট ইজ রেইনিং, ইট ইজ কি ভাইয়া, রেইনিং, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগস, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড
এমন কোনো বাক্য এই পৃথিবীতে না, এটা ভুল। যদিও অনেকেই লিখেন এমনটা এবং অনেক বই তো এমন দেওয়া আছে, কিন্তু এটা 100% ভুল। কয় পার্সেন্ট বলবেন? কারণ মনোযোগ প্লিজ, কোনো কাজ যদি লম্বা সময় ধরে চলে, খেয়াল করে দেখেন, কন্টিনিউয়াস দুই রকমের আছে। কয় রকমের? একটা আছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আছে না নাই? এই দুনিয়াতে পারফেক্ট কন্টিনিউয়াস কেন আসলো? কারণ আছে তো, নাকি এমনি আসছে? এক্স্যাক্টলি, লম্বা সময় ধরে যদি কোনো একটা কাজ চলে, লিখে রাখেন ভাই বোন আমার, লম্বা সময় ধরে যদি কোনো একটা কাজ চলমান থাকে সেক্ষেত্রে ভাইয়া পিপিসি হয়। কি হয়? পিপিসি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি অল্প সময় ধরে কোনো একটা কাজ চলে, অল্প সময় ধরে চলে, অল্প সময় ধরে চলে, তাহলে সেটা হবে ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ওই যে অ্যামিজ আর থাকবে, অ্যামিজ আর থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অল্প সময় আবার এটা কতটুকু, কেমনে বুঝবো? অল্প সময় মানে হচ্ছে ধরেন 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এরকম। আমি ভাত খাচ্ছি, এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ভাইয়া ভাত খেতে কতক্ষণ লাগে? 10 মিনিট, 20 মিনিট। অথবা ধরেন আমি গোসল করছি, আই এম গোসলিং, ও সরি, আই এম টেক আ বাথ। গোসল করতে আর কতক্ষণ লাগে? 5 মিনিট, 10 মিনিট বা 20 মিনিট। বেশি মোড়াইলে বিয়ার গোসল হলে 1 ঘন্টা। এই তো, এর বেশি তো লাগে না। প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, এদিকে তাকান, লম্বা সময় মানে হচ্ছে ভাইয়া 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 2 মাস ধরে, 2 বছর ধরে, 20 বছর ধরে, 50 বছর ধরে, এরকম কিছু বোঝায়। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে অল্প সময় ধরে চললে সেটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আর লম্বা সময় ধরে কোনো একটা কাজ চললে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। একটা প্রশ্ন পরীক্ষা আসছিল এরকম, হি ইজ লিভিং। হি ইজ কি ভাইয়া? লিভিং। বলেন তো এটা কত ভাগ ভুল? আরে 100 ভাগ, কিমি 100-র বেশি যদি থাকতো আর কি, যদি 100 বেশি নাই। তাহলে এমন কোনো বাক্য পৃথিবীতে নাই, এমন কোনো বাক্য পৃথিবীতে। স্যাররা জাস্ট আপনাদেরকে আটকানোর জন্য, ফাঁদে ফেলার জন্য লেখে হি ইজ লিভিং, মানে পরীক্ষা আসছে সে বাস করছে। এটার ইংলিশ কি হবে? তোমার সবাই আনসার করবে হি ইজ লিভিং। হি ইজ মানে এটা কন্টিনিউয়াস, সে বাস করছে। কিন্তু আমাদের ভাই বোন এটা জানেই না যে লিভিং ভার্বটা সাধারণত কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। কেন হয় না বলেন? কেউ জানেন? কারণ বসবাস চাইলেও অল্প সময় করা যায় না। বসবাস চাইলেও অল্প সময়, অল্প সময় যদি কেউ করে তাহলে সেটাকে স্টে বলে, বসবাস বলে না। আপনি খুলনা গেলেন, পটুয়া গেলেন, বরিশাল গেলেন, আপনি স্টে করলেন 1 রাত, 2 রাত, 5 রাত, কোনো সমস্যা নেই, এটা স্টে, বসবাস না। এটা বসবাস। বসবাস সাধারণত লম্বা সময় হয়। আরে ভাই, বসবাসের ব্যাপারে যে লম্বা সময়, এটা ঢাকা শহর কেউ থাকলে সে একেবারে হারে হারে টের পায়। কেমনে? আপনি ঢাকা শহর যদি একটা বাসা ভাড়া নিতেন, আজকে বাসা ভাড়া নিতে, আজকে ছেড়ে দিতে চান, 2 মাসের বাসা ভাড়া জরিমানা দিতে হবে। কয় মাস? আমি মনোজ স্যার, আমরা 3 বার বাসা ভাড়া জরিমানা দিচ্ছি। মানে আপনি চাইলেও অল্প সময় বসবাস করতে পারবেন না ঢাকা শহরে, করা যায়? মানে বসবাসের ব্যাপারটা সাধারণত লম্বা সময় হয়, 2 মাস ধরে, 3 মাস ধরে, 2 বছর ধরে, 5 বছর, 10 বছর ধরে একটা মানুষ একটা জায়গায় বসবাস করে। ভাইয়ের কথা বুঝছেন কিনা? ইভেন ঢাকা শহরে বাসা ভাড়া ছেড়ে দিতে চাইলেও, ধরেন আজকে বাসা নিয়ে আজকে ছেড়ে দিতে চাইলেও আপনাকে মিনিমাম 2 মাস স্টে করতে হবে, থাকতে হবে, 2 মাস থাকতে হবে। আর যদি 2 মাস না থাকেন তাহলে 2 মাসের জরিমানা দিতে হবে। ভাইয়ের কথা বুঝছেন কিনা? লিভিং এর ব্যাপারটা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। এটা পরীক্ষা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে অপশনে। তাহলে যেই অপশন দেখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, বসবাসের ব্যাপারটা লিভিংটা, এই অপশন দেখলেই কাটা, অপশন দেখলেই। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে বসবাসটা অবশ্যই কি হবে বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে হ্যাজ বিন, আই হ্যাভ বিন লিভিং, হি হ্যাজ বিন লিভিং। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে খেয়াল করে দেখেন, তাহলে বৃষ্টি কি 1 মিনিট হয়? যেহেতু বলা হচ্ছে মুষলধারে, তাহলে কম বৃষ্টি না অল্প, মানে বেশি বৃষ্টি? বেশি। মুষলধারে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এরকম কিছু মিন করে, মানে তাই না বলে? হ্যাঁ, তো মুষলধারে বৃষ্টি কি 1 মিনিট ধরে হয়? এটা সাধারণত হয় না। সাধারণত আধা ঘন্টা, 1 ঘন্টা বা অনেকক্ষণ ধরে হইলেই মানুষ বলে যে দেখ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে শুরু হয়েছে আর থামে না, এই যে শুরু হয়েছে আর। তাহলে লম্বা সময় ধরে হলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে একটু কষ্ট করে হ্যাজ বিন দিতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস ভার্ব আইএনজি। তাহলে এখানে একটা ইটের সাথে কি হ্যাভ দিব না হ্যাজ? হ্যাজ একটা কি থাকবে? বিন, আর আইএনজি থাকবে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগ, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগ, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগ। টরেন্ট লিখা যায় না? হ্যাঁ, লিখা যাবে না কেন? তাহলে দেখেন, জিনিস ছোট কিন্তু শেখার আছে অনেক কিছু, তাই না বলেন ভাই? মানে জিনিস তো ছোট, দেখতে মনে হচ্ছে দূর, এটা অথচ এটার মধ্যে কত কিছু শেখার আছে। এটা হচ্ছে ফ্যাক্ট। এজন্য চোখ কান খোলা রাখলে অনেক কিছু শেখা যায়। তিনি একজন যোগ্য মানুষ। জি প্লিজ প্লিজ বলেন। কিছু ওয়ার্ড আছে যেমন স্যার সুইমিং, এখানে আমরা স্যার ডবল এম ইউজ করি, প্রোগ্রামিং। আবার কিছু ওয়ার্ড আছে স্যার শুধু আইএনজি ব্যবহার করতে, ওখানে কোনো ডবল ইউজ যেমন রেইনিং, স্যার এটা ওই যে কনসোনেন্ট ভাবে কনসোনেন্ট এই তো আপনি স্মার্ট, মাশাআল্লাহ, বুঝাইছিলাম না? মনে আছে? গুড, যেটাকে আমরা বলি সিবিসি, তাই না? আচ্ছা, ব্যাপার এরকম কিছু ভার্ব আছে, আমি একটু দেখাই দিলে। আচ্ছা দেখেন, এই মনোযোগ, আমাদের একজন ভাইয়া প্রশ্ন করছে যে স্যার কিছু ভার্ব আছে, যেমন ধরেন আমরা সুইম। আচ্ছা, একটা ভার্ব হচ্ছে ভাইয়া গো, এটা হচ্ছে ভাইয়া একটা ভার্ব এবং এটা একটা ভার্ব। এখন এটাকে যদি আমরা কন্টিনিউয়াস বানাই তাহলে আমরা কি লিখি ভাইয়া? আইএনজি তে।
কিন্তু এই যে সুইমিং এর সাথে কিন্তু আইএনজি দিলে এটা শুদ্ধ হবে না, বরং এটা অশুদ্ধ হবে। কি হবে? এই সুইম কে কন্টিনিউয়াস বানানোর জন্য এখানে আরেকটা এম দিতে হবে। কি দিতে হবে? আচ্ছা, এমন আরো কিছু ভার্ব আছে, খেয়াল করে দেখে। সুইমিং, তারপর হচ্ছে ভাই রান। রান থেকে, রানকে আপনি শুধু রান বলতে পারবেন না, মানে রানিং বলতে পারবেন না। রানিং ডাবল এন, কি হবে? ডাবল এন। স্টপ, শুধু স্টপ বলতে পারবেন না, আপনাকে বলতে হবে স্টপিং। খেয়াল করে দেখেন, এই যে ফ্যান, শুধু ফ্যান বলতে পারবেন না, আপনাকে বলতে হবে ফ্যানিং। কি বলতে হবে? ফ্যানিং। এই কাট, শুধু কাট বলতে পারবেন না, আপনাকে বলতে হবে কাটিং। অর্থাৎ, হ্যাঁ আরেকটা বলছেন নাকি? রাইটিং না। আচ্ছা, খেয়াল করে দেখেন, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই শেষের যেই লেটার বা অ্যালফাবেট যাই বলেন, এটা দ্বিতীয় হচ্ছে, ডাবল হচ্ছে। কি হচ্ছে ভাইয়া? খেয়াল করেন, আরো অনেকগুলো ওয়ার্ড আছে দেখেন, ডাবল হচ্ছে, ডাবল হচ্ছে, আরো আছে। যেমন ধরেন ভিক্ষা, বেগ মানে ভিক্ষা, আর ব্যাগিং মানে ওই যে কন্টিনিউয়াস ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হয়? কারণ হচ্ছে দেখেন, একটা রুলস আছে সিবিসি। যেমন ধরেন আমি যদি স্টপ দিয়ে বুঝাই, স্টপ, এই যে টি, সি, টি হচ্ছে ভাইয়া কনসোনেন্ট, আর বি হচ্ছে ভাইয়া ভাওয়েল, পি হচ্ছে আবার কনসোনেন্ট। তাহলে সিবিসি, সিবিসি মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি এমন স্টাইলে থাকে, তখন শেষের ওয়ার্ডটাকে আপনি যদি মানে ভি3 বানাইতে চান অথবা ভার্ব আইএনজি বানাইতে চান, তখন শেষের যে অ্যালফাবেটটা আছে এটা ডাবল হয়। কি হবে? অর্থাৎ শুধু স্টপিং লিখলে হবে না। যদি কেউ লেখে যে স্টপিং এর কন্টিনিউয়াস ফ্রম স্টপিং, তাহলে এটা ভুল। এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। তাহলে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল, সবাই কনসোনেন্ট ভাওয়েল এমন থাকলে শেষেরটা দিতে হয়। সেটা কি হয়? খেয়াল করে দেখেন, এই যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই দেখেন কনসোনেন্ট ভাওয়েল মিলে কিনা, এই যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এটা কি যেন লিখছিলাম? কাটিং। কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এই যে ব্যাগ আমরা লিখলাম, এই যে ব্যাগ, তাহলে এটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, এটা কি ব্যাগ কনসোনেন্ট। তাহলে অবশ্যই শেষেরটা কি হবে? ডাবল হবে। কি হবে? ক্লিয়ার ইনশাআল্লাহ? বলেন এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? গুড, সিবিসি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, তারপর দেখেন ভাইয়া, এখানে বলা হচ্ছে যোগ্য লোক। তাহলে যোগ্য লোক ইংলিশ কি হবে? তিনি একজন যোগ্য লোক। দেখেন এটাকে পারে। দ্রুত সবাই কমেন্ট করেন, দ্রুত দ্রুত সবাই কমেন্ট করতে হবে। ভাইয়া এটা পারেন নাকি? কেউ পারেন নাকি বলেন তো? তিনি একজন যোগ্য লোক কি হবে? তিনি এই যে যোগ্য মানুষ, হি ইজ অ্যান অর্থি ম্যান। গুড, নিবির হোসেন। সবাই চেষ্টা করেন, দ্রুত দ্রুত। হি ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট বিং ম্যান। আচ্ছা, দ্রুত দ্রুত। সিবিসি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট ডাবল। নিবির হোসেন ভাইয়া, আমরা দেখছি কি করা যায়, টেনশন নিয়েন না ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত, এটা দেখি কে পারে। দ্রুত, সবাই এটা পারার কথা। হি ইজ এ অর্থি ম্যান। হি ইজ অ্যান অর্থি ম্যান। আচ্ছা, এটা আপনি যাই বলেন সব হবে, কারণ কি বলে, হি ইজ এ কোয়ালিফাইড পারসন, হি ইজ এ কোয়ালিফাইড পারসন। এখানে আপনি যোগ্য বলতে যে কোনো বোঝায়, যে কোনো একটা ওয়ার্ড দিলেই হবে, তবে সেই ওয়ার্ডটা স্মার্ট হলে ভালো হয়। ইজ এ কোয়ালিফাইড পারসন, অথবা কোনো ফ্রেজ ইউজ করতে পারেন, ম্যান অফ ক্যারেক্টার, অথবা যে কোনো একটা বাক্য, মানে যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করলেই হবে। হি ইজ এ অর্থি ম্যান, তাও হবে। অর্থি মানে মূল্যবান মানুষ, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, ম্যান অফ লেটারটা সাধারণত ওই বিদ্বান ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর যোগ্য মানুষ তো বিদ্বান নাও হইতে পারে, যারা বলেন না, বিদ্বান ছাড়া যোগ্য হইতে পারে। বিদ্যা, যোগ্যতার জন্য বিদ্যা জরুরি না। একটা মানুষ অনেক মূর্খ, কিন্তু আমার আপনার থেকে ভালো জ্ঞান আছে না বলেন, থাকতে পারে, এবং সে কিন্তু গ্রামে মানে লিড দেয়। আপনারা আমরা কিন্তু কেউ নামও দিবে না, বলবে ব্যাপারটা ঠিক আছে। যাই হোক, অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটাও এখানে বুদ্ধি খাটানোর কিছু না, এটাও মানে এগুলোই আসে আর কি, একদম সহজ সহজ জিনিস। তাহলে এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এ লিটল লার্নিং মানে হচ্ছে অল্প বিদ্যা, আর ভয়ঙ্করী মানে হচ্ছে ডেঞ্জারাস থিংস। এই আর কি। 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিন মিলে 1 সপ্তাহ তৈরি হয়, এরকম কিছু মিন করতেছে। এটা কি হবে দেখি একেবারে দ্রুত। 7 days মেক, ও গুড, অসাধারণ। মানে কোনো কিছু যদি আপনি বলতে চান, কথাবার্তা 2 এ 2 এ 4 হয়, খুব মনোযোগ। এই দেখেন এগুলো প্রচুর আসে। 7 দিনে 1 সপ্তাহ মানে কি? 7 দিন মিলে 1 সপ্তাহ তৈরি হয়। 7 দিন মিলে 1 সপ্তাহ, তাহলে 7 days। আমার ভাইয়া যেটা বললো আলহামদুলিল্লাহ, 7 days। তাহলে 7 days মেক না মেক্স? গুড, মেক্স হবে, মেক্স হবে, তাই না? তোমার মাথা, তোমার বউর মাথা, তোমার শালীর মাথা মিয়া। শোনা, এখানে এস থাকলে এখানে এস দেওয়া যায় না, একসাথে দুইটা এস হয় না। মনোযোগ, সাবজেক্টের সাথে এস থাকলে ভার্বের সাথে হইতে পারবে না, ভার্বের সাথে থাকলে সাবজেক্টের সাথে হইতে পারবে না। আবার একই সাথে দুইটার সাথে এস হবে না, হবে না। সাবজেক্টের সাথে এস থাকলে ভার্বের সাথে দেওয়া যাবে না,
আবার এখানে দেখেন তাদের সাথে যদি কথার সাথে এস না থাকে তাহলে ভার্বের সাথে আবার এস দিতে হবে, অর্থাৎ যে কোনো একটার সাথে এস দিতেই হবে, যে কোনো একটার সাথে এস দিতে হবে। কথার কথা এখানে যদি কথার কথা যদি এখানে ডে থাকতো তাহলে এখানে একটা মিক্স দিতেই হইতো, অথবা এখানে যেহেতু এস আছে এখানে আবার এস দেওয়া যাবে না। অর্থাৎ যে কোনো একটার সাথে এস দিতে হবে এবং শুধু একটার সাথে হবে, কয়টার সাথে? তাহলে এখানে তো এস অলরেডি দিয়েছেন, তাহলে এখানে দেওয়ার দরকার নেই। এবার সহজ করে মনে রাখতে পারেন, সিঙ্গুলার মিঙ্গুলার যাদের মনে থাকে না, সিঙ্গুলার মোহনলাল গোপনলাল তাদের মনে থাকে না, তারা শুধু মনে রাখবেন যে কোনো একটার সাথে এস হবে, দুইটার সাথে এস হবে না। এই সিস্টেমটা 99% সময় কাজ করবে। কয় পার্সেন্ট ভাই? 1% সময় কাজ করে না। ওই 1% আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে শিখাই। সেটা হচ্ছে কারণ নামের সাথে যদি বাই ডিফল্ট এস থাকে তখনও এস হয়। যেমন ধরেন কথার কথা একজন ছেলের বাপ মা নাম রাখছে ইউনুস, কি নাম রাখছে ভাইয়া? ইউনুস। এখন ইউনুস ইজ না আর এ গুড বয় হবে? ইজ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা বলছিলাম যে এখানে এস থাকলে এখানে এস হবে না, এখানে এস থাকলে এখানে এস হবে না, বলছিলাম কিনা একটু আগে? অর্থাৎ যে কোনো একটার সাথে হবে, দুইটার সাথে একসাথে এস হইতে পারে, কিন্তু 1% সময় সেটা কাজ করে না। এই পার্সেন্ট হচ্ছে সেইটা, অর্থাৎ যেটার সাথে বাই ডিফল্ট এস থাকে সেটার সাথে এখানে এস থাকলে এখানে এস হবে, এখানে এস থাকলে সেখানে। কারণ হ্যার বাপ মা নাম রাখছি ইউনুস, এটাকে হ্যার দোষ বলেন, তাহলে ইউনুস হওয়ার সত্ত্বে ইজ হবে, বুঝছেন? এখানে এস থাকা সত্ত্বে এখানে এস হবে। যেমন ধরেন নিউজ, ইজ হবে না আর হবে বলেন তো? কেন? এখানে এস আছে এখানে এস হবে না তো, কিন্তু বুঝছেন তো এটা ওই যে বাই ডিফল্ট যাদের সাথে এস থাকে জন্মগত হবে। এর বাপ মা নাম রাখছে ইউনুস, এর বাপ মা নাম রাখছে তোর নাম নিউজ, তোর নাম কি? এটা কি হ্যার দোষ বলেন? এই জন্য এই 1% সময় কাজ করে না, কিন্তু ওই যে 90% সময় এটা কাজ করবে, এখানে এস থাকলে এখানে এস হবে না। এই হচ্ছে। যাই হোক, 7 ডে মেক্স কি জন হবে? এক সপ্তাহ মানে কি জন ভাইয়া? এক সপ্তাহ মানে এ উইক। উইক শব্দে কিন্তু দুইটাই, উইক শব্দে দুইটাই, আর দুর্বল শব্দে কিন্তু একটাই 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 একটাই। এই আর কি। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এইটা দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। যেমন ধরেন 2 এ 2 এ 4 হয়, পরীক্ষায় আসে 2 এ 2 এ 4 হয়, 2 এ 2 এ। আচ্ছা, এই বাক্যটা আর এইটা একরকম একেবারে 100% মিল কিনা দেখেন। 7 দিনে 1 সপ্তাহ হয় কথার কথা, তাহলে 2 এ 2 এ 4 হয়, তাই না? তাহলে 2 and 2, 2 and 2 অবশ্যই মেক্স হবে। কি হবে ভাইয়া? মেক্স। কি হবে ভাইয়া? 4। অবশ্য ইন্টারন্যাশনালি এটা মেক্সও হইতে পারে, মেকও হইতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে ধরা হয় মেক্স হয়। তো প্রশ্নকর্তারা যেহেতু মেক্স নেয়, আমরা মেক্স দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 and 2 মেক্স 4, 2 and 2। শিল্প মন্ত্রণালয়, এটা কি আসছে? ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী, এবারে ভার্ব নাই, কি নাই? তাহলে কাজ নাই যার, মানে কোনো কাজ নাই আর কি, তাহলে কাজ নাই যায় রাইমিজ যার। তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী মানে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, ঢাকা হয় বাংলাদেশের। তাহলে ঢাকা লিখবো, তারপরে কি লিখবো ভাইয়া? হয় মানে ইজ দা। আরে এটা পারবেন না এইগুলা, দেখেন রাগ করেন না, আমি কিন্তু বানাই না এগুলো, কিন্তু আমি বানাই দিলে কিন্তু বলছেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইব স্যার, আপনি এগুলো কি দেখেন? এই জন্য ভাই বিগত বছরের প্রশ্ন এগুলাই আসে, এগুলাই আসবে, হ্যাঁ, এর বাইরে আসার কোনো সুযোগ নেই। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে সূর্য ইজ গোয়িং অস্ত, দ্য সান কি জানো আবার গোয়িং বানান কি লেগে? তাহলে সূর্য মানে কি ভাইয়া? দ্য সান। অস্ত যাওয়া মানে কি জানো ভাইয়া? সানসেট না সানরাইজ? গুড, দ্য সান, দ্য সান সেটস কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে আমরা যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, বলেন তো দ্য সান রাইজেস। এটাও কিন্তু আসে পরীক্ষায়, দুইটাই আসে, পূর্ব দিকে এটাও আসে, পশ্চিম দিকে আসে। তাহলে সান রাইজেস ইন দা, মিয়া আপনি সূর্য এখনই কিয়ামত বানাইছিলেন ভাই, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আল্লাহ যদি খালি কথা মানে কবুল করে লইতো মিয়া। আচ্ছা, উপরেরটা দিতে পারেন, সমস্যা নেই। তাহলে দ্য সান সেটস ইন দা, জানো, ইন দা, মানে সূর্য, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ঠিক করছে। এটা পার্সেন্ট দেখি, কে পারছে কই? এই তো গুড। সেট, সানসেট মানে সূর্য উদয়, আর সানসেট মানে হচ্ছে সূর্য উদয়, আর সানরাইজ মানে হচ্ছে ভাইয়া। আর মজার উপর হচ্ছে এই শব্দটা আসলে আলাদা হয় না, সানসেট মানে সূর্য উদয়, আর সান রাইজ মানে কিন্তু ভাইয়া, মানে সরি, সানসেট মানে সূর্য অস্ত, আর সানরাইজ মানে সূর্য উদয়, তার মানে আলাদা হবে না, একসাথে হবে, বুঝছেন তো? এই আর কি। জি জি বলেন। তোমার বড় ভাইয়ের চেয়ে আমার বড় ভাই, সরি, তোমার বড় ভাইয়ের চেয়ে আমার বড় ভাই বড়। The rise of
রাজশাহী is better than দিনাজপুর না ভাই? মানে দিনাজপুরের চালের থেকে রাজশাহীর চালটা ভালো, তাই না বলেন? এ বাক্য ঠিক আছে না? বলেন বলেন তো ভুল। কে বলে বলেছে? আপনি বলেন না, আপনারা বলেন বাক্য ঠিক আছে না ভুল আছে? দ্য রাইস অফ রাজশাহী ইজ বেটার দেন দিনাজপুর, অর্থাৎ দিনাজপুরের চালের চেয়ে রাজশাহীর চালটা ভালো। দ্য রাইস অফ রাজশাহী ইজ বেটার। বলেন তো ঠিক আছে না ভুল আছে? যে বলতে পারবে তার জন্য স্পেশাল পুরস্কার থাকবে। থ্যাংক ইউ। টিয়া ময়না গোহেল কা কাউয়া, বলেন তো কি হবে আপনি? হ্যাঁ 100% ঠিক আছে, বলেন 100% ঠিক আছে। কিন্তু আপনাদের এই 100% ঠিকটাই হচ্ছে 100% ভুল। আপনার 100% ঠিক বলাটাই 100% ভুল। দেখেন এইখানে একটা ছোট্ট জিনিস, যেটা দেখেন রাগ করবেন না, মানে মাথায় কাজ করতেছে না কিন্তু, মানে এমন একটা সূক্ষ্ম ভুল যেটা মাথায়, কিন্তু আমাদের ভাই বুঝে ফেলছেন। মনোযোগ প্লিজ, আমাদের মাথায় কাজ করছে না, মাথায় এখনই মাথায় কাজ করবে। সেটা হচ্ছে দেখেন, আদানটা একটু শেষ হতে, কয়টা বাজে? 20। এই যে দেখেন অনলাইনে কমেন্ট করছো নাকি? পারছে আলহামদুলিল্লাহ। এই ভুল ধরতে অনেক গান বের হয়ে যাবে। الله أكبر الله أكبر لا إله إلا الله صلى الله عليه وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد قولا محمدا حتى إنك لا تخرج يعني খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনি যদি বলেন মাই ফ্রেন্ডস কাউজ গিভস মোর মিল্ক, মানে আমার বন্ধুর গাভীর দুধ বেশি দুধ দেয়। কেউ যদি বলে দেন মাই ফাদার, তাহলে মাই ফ্রেন্ডস কাউ, খেয়াল করে দেখেন, গিভস মোর মিল্ক। আচ্ছা, দেন মাই ফাদার, দেন মাই ফাদার, বুঝছেন কোথায় ভুল? মাই ফ্রেন্ডস কাউ গিভস মোর দেন মিল্ক, তাই না? গিভস মোর মিল্ক দেন মাই ফাদার, আমার বন্ধুর দুধ, সরি আমার বন্ধুর গাভী, হ্যাঁ আমার বাবার গাভী থেকে বেশি দুধ দেয়। আমার বন্ধুর গাভীটা আমার বাবার যে গাভী আছে সেটা থেকে বেশি, এটাই তো বুঝাইতে চাইছিলাম আমরা, তাই না বলেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, কিন্তু এখানে ভুলটা হিসেবে আপনি তো বাবাকে বলে ফেলছেন, বাবার গরু বলতে হবে তো, বাবার গরু। তাইলে বলেন মানুষের সাথে কার তুলনা ভাইয়া? মানুষ। এই মানুষের সাথে কার তুলনা হবে? মানুষের তুলনা, এক্স্যাক্টলি। বস্তুর সাথে বস্তু, বস্তুর সাথে ভাইয়া বস্তু। তুলনা হয় সমান সমান জিনিসের সাথে, তুলনা হয় সবসময়, তুলনাটা সবসময় সমান সমান জিনিসের সাথে হয়। যেমন ধরেন তুলনা মানেই সমান সমান, তুলনা মানেই, একটু এদিকে তাকান, সমান সমান চিহ্ন, এই যে দেন আছে না ভাইয়া, দেন আসলে সমান চিহ্নের মতো কাজ করে। কোন চিহ্নের মতো? সমান চিহ্নের আগে 2 থাকলে পরে কি 3 হবে নাকি পরেও 2? সমান চিহ্নের আগে যদি 3 থাকে পরে কি 4 হবে না পরেও 3? তাহলে সমান চিহ্নের আগে পরে মিল রাখতে হয়, আগে পরে ঠিক সেম দেনের আগে পরে মিল রাখতে হয়, দেনের আগে পরে
মিল রাখতে আপনি বললেন দ্য রাইস অফ রাজশাহী ইজ বেটার দেন দিনাজপুর, আপনি বলতেছেন আপনি বলতে চাইছিলেন দিনাজপুরের চালের থেকে রাজশাহীর চাল ভালো, কিন্তু এই ব্যাপারটা এমন হয়ে গেছে দিনাজপুরের থেকে রাজশাহীর চাল ভালো। দিনাজপুরের থেকে তো রাজশাহীর চাল ভালো না, দিনাজপুরের চালের থেকে রাজশাহীর। তাহলে আপনি এটা দুইভাবে বলতে পারেন, দ্যাট অফ, এখানে বলতে পারেন আপনি দ্যাট অফ দিনাজপুর, দ্যাট অফ, অথবা আপনি চাইলে এটা দ্যাট অফ না বলে প্রনাউন ব্যবহার করে ডাইরেক্ট আপনি এটাও বলতে পারেন দ্য রাইস অফ দিনাজপুর, দ্য রাইস অফ দিনাজপুর। তাইলে দ্য রাইস অফ রাজশাহী ইজ বেটার দেন দ্য রাইস অফ দিনাজপুর। ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাই কি যেন বললেন, কে যেন বড় না ছোট, কে যেন বলছেন? তোমার বড় ভাইয়ের চেয়ে হ্যাঁ, এটা এটা এখন আপনি নিজেই পারবেন, বলেন তোমার বড় ভাই কি? তোমার বড় ভাইয়ের চেয়ে হুম, আমার বড় ভাই বড়। এখানে একটা বুদ্ধি শিখাই দিই ভাই আপনাদেরকে, বলবো? তো শুনেন না, যে বড় মানে আপনি ব্যাটারের আগে যাকে রাখবেন সেটা আগে অনুবাদ করবেন, তাহলে সুবিধা হবে। তাহলে বড়কে খেয়াল করে দেখেন, বড়কে মানে আমি যদি বড় বলতে সহজ কথা ভালো, বেটার মানে তো ভালো, হ্যাঁ, স্মলার মানে ছোট। খেয়াল করেন বড় ছোট এরকম কম্পারেটিভ ডিগ্রি আগে যেটা সেটা আগে লিখবেন। তাহলে বড়কে বলছেন গুড, তাহলে আমার বড় ভাই, আমার বড় ভাই না আমার আচ্ছা। এখন বড় ভাইয়ের দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে এল্ডার, একটা হচ্ছে ওল্ডার। যদি বয়সে বড় হয় তাহলে ওল্ডার বাজার, এবং সবাই আমাদের বড় ভাই ওল্ডার, কিন্তু যদি আপন ভাই হয় তাহলে হয় এল্ডার। আর যদি বয়সে বড় হয় তাহলে ওল্ডার। রক্ত সম্পর্ক, রক্ত কানেক্টেড থাকলে ভাইয়া এল্ডার, আর যদি রক্ত নাই মানে এমনি বড় ভাই আর কি, আরে আমার ভার্সিটি বড় ভাই, আমার নেতা এমনি বড় ভাই কোন লাগে, ছোট হইলে বড় ভাই কোন লাগে, আপনি আমার বড় ভাই, আপনি বড় আমি ছোট, ঠিক আছে? আর আমি গতকালকে নাসির ভাইরা এসে কি বলতেছে জানেন, আমাদের নাসির স্যার একদম চাঁদাবাজ নাকি আসছে, এটা বলতেছে আপনি তোমার ছোট ভাই। আমি আসছিলাম, আপনি আমার ছোট মানে আপনার এসএসসি সাল কত? নাসির ভাই আবার ধমক দিছে, কয় 4, ধরবে আমার তো 3, আপনি আমার ছোট মেয়ে ভাই দেবে করেন বড় ভাই, মানে ওই যে চাঁদা নিতে আসছে তো জন্য বলতেছে আপনি তো আমার ছোট ভাই হবেন, বুঝছেন তো? এবার ব্যাপার আর কি। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, মাই এল্ডার ব্রাদার, তারপর কি জানো ভাইয়া, is senior to, কার থেকে বড়? তোমার থেকে? ইউর ব্রাদার নাকি? ইউর ব্রাদার মানে আমার বড় ভাই তোমার বড় ভাইয়ের থেকে বড়, এরকম কিছু নাকি? তো তোমার বড় ভাই বলতে আবার এখানে এল্ডার লাগাইতে হবে। তোমার ভাই মানে ইউর ব্রাদার, তোমার বড় ভাই মানে এল্ডার ব্রাদার। তাহলে মাই এল্ডার ব্রাদার ইজ সিনিয়র টু, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিনিয়র টু ইউর এল্ডার ব্রাদার, সিনিয়র টু ইউর এল্ডার ব্রাদার, ঠিক আছে না? তাহলে মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, ইজ সিনিয়র টু ইউর এল্ডার ব্রাদার, তোমার বড় ভাই থেকে আমার বড় ভাই বড়। জিনিসটা একটু জটিল, কিন্তু একটু সিস্টেমেটিক করলে একদম সহজ। বড় ভাই দুই দিকে বড় ভাই, আমার বড় ভাই বড়। এখানে আরো একটা মজার ব্যাপার আছে, তোমার থেকে ধরেন সে লম্বা, তোমার থেকে সে লম্বা, এটা কেমনে করবেন বলেন? আমি বলি, যে লম্বা তাকে আগে লিখবেন, ভাইয়ের কথা বুঝছেন কিনা? যে লম্বা সে আগে, সেটা আগে অনুবাদ করবেন। তাহলে সে লম্বা মানে হি ইজ টলার, এরপরে দেন আই, তোমার চেয়ে মানে ইউ বাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে ইজ টলার, কথার কথা, হি ইজ টলার, সে লম্বা, দেন ইউ, তোমার থেকে। কারণ আপনি যদি উল্টা করতে চান, তোমার থেকে সে লম্বা, খেয়াল করে দেখেন, মানে বাংলা যেভাবে ছিল খুব খেয়াল করেন, তোমার থেকে সে লম্বা, তোমার থেকে ভাইয়া সে লম্বা, খেয়াল করে দেখেন বাংলাটা তো এমনই হবে, মনোযোগ প্লিজ। বাংলাটা হবে তোমার থেকে সে লম্বা, তোমার থেকে, ওকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যদি ওই যে এখান থেকে করতে চান তাহলে কিন্তু ঝামেলা হবে। তাহলে যে লম্বা, বুঝছেন তো, যে ছোট যে লম্বা, ওই যে আছে না স্মলার বিগার, হ্যাঁ, এরকম যে ছোট বা যে লম্বা সেটা আগে অনুবাদ করবেন। তাহলে হি ইজ টলার দেন ইউ, তাহলে সহজ হবে। না, দেনের পরে মি হয় না, আই হয়, ঠিক আছে? মি হইতো, এটা স্পোকেন ইংলিশ হয়, কিন্তু রিটেন ইংলিশ এটা হয় না। মি জানতাম, এটা আমাদের ভুল ছিল, সারা জীবন আমরা বলছি হি ইজ টলার দেন মি, হি ইজ বেটার দেন মি, কিন্তু বেটার দেন মি টলার দেন মি এমন হয় না, বেটার দেন আই টলার দেন আই, বুঝছেন কিনা? কষ্ট করে আই দিতে হবে, সাবজেক্টিভ ফর্ম হবে। এটা কেন হবে অন্যদিন হয়তো কোনো একটা ক্লাসে বলবো। কোনটা হবে? তোমার থেকে সে লম্বা, ইজ টলার দেন ইউর। আচ্ছা দেখেন তো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, পারেন নাকি? মানে যেটা ভালো বা বড়, এই তো গুড, পিজুর সরকার খুব সুন্দর কথা বলছে, যেটা ভালো বা বড়, যেটা ভালো বড় ছোট মানে যেটা আমরা বলতে চাই আর কি, তুলনা করতে চাই, সেটা আগে বসালে বেশি সুন্দর হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন তো এটা কি হবে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই তো গুড, ইট হ্যাজ বিন
রেইনিং থেকে মানে সিন্স, থেকে মানে কি ভাইয়া, তাহলে সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স। কেউ কি ভুল করে বলবেন যে ইট ইজ রেইনিং সিন্স মর্নিং? এমন বলা যাবে না, একটু মনে রেখে। এক্স্যাক্টলি। আমার ভাই একজন ডাক্তার, তাহলে আমার ভাই একজন ডাক্তার মানে আমার ভাই হয় একজন ডাক্তার, হয় একজন, তাহলে কাজ নাই যার এমিজার। দেখছেন, শুনেন না, এগুলো কি বানাইছি না পরীক্ষা আসা প্রশ্ন? দেখে কেমন যেন মনে হচ্ছে না স্যার শয়তানি করতেছে আমার সাথে, স্যার লুডু খেলে। কিছু করার নেই, এই ধরনের প্রশ্নগুলোই আসে, আপনারা শুধু ভয় পান, এই ধরনের প্রশ্নগুলোই আসে। মাই ব্রাদার ইজ এ ডক্টর, আর কি লিখবো বলেন? সে হাসতে হাসতে চলে গেল, এটা শুরুতেই বলছিলাম মনে আছে, কাঁদতে কাঁদতে গেল, হাসতে হাসতে গেল, নাচতে নাচতে আইলো, এইগুলাই কিন্তু আসে। আমরা কি আনকমন কোনো কিছু পাইছি? খুব বেশি একটা আনকমন কিন্তু পাই নাই, এখন মতো সেম জিনিসটা। তাহলে দেখেন, সে হাসতে হাসতে চলে গেল, এই হাসতে হাসতে ওয়ার্ডটা সবসময় বাক্যে শেষে পাবে। কোথায় বলবে ভাইয়া? শেষে। তাহলে সে চলে গেল মানে দেখেন, সে মানে হি, চলে যাওয়া মানে ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে। ওকে ফাইন। তারপরে দেখেন ভাইয়া, হাসতে হাসতে মানে কি যেন ভাইয়া, যে লাফিং, LAUGHIH, লাফিং। আচ্ছা, এখানে হাসতে হাসতে, এরপর এবার কিন্তু আসবে কাঁদতে কাঁদতে, এরপর এবার কি হবে ভাইয়া? কাঁদতে কাঁদতে। কাঁদতে কাঁদতে আসলে কি হবে? জাস্ট ক্রাইং, জাস্ট কি হবে ভাইয়া? অর্থাৎ সেম স্ট্রাকচার, জাস্ট ভার্বের সাথে আইএনজি হবে। এখন একটু পরে আবার আসবে মেয়েটা নাচতে নাচতে আসলো, কারণ স্যার একবার মেয়েটার হাসাইছে, একবার কাঁদাইছে, আবার কিন্তু নাচাবে, স্যারের কাজ কি এটা? তাহলে আসলো পরীক্ষা যে নাচতে নাচতে, কি আসলো ভাইয়া? নাচতে, জাস্ট কি হবে বলেন? এই সেম জিনিস তো, এই একই জিনিস বারবার। ক্লিয়ার ইনশাআল্লাহ? পারবো? একটু আগে মনে হয় এটা বলছিলাম ভাই নিজে থেকে, এখন দেখেন এটা পরীক্ষা এসে পড়ছে। আমি কিন্তু তখন নিজে থেকে বলছিলাম মনে হয়, 2 2 4 হয়। তাহলে 2 and 2 makes, এগুলো আসে আবার আসবে, এগুলো আসে আবার আসবে। 2 and 2 makes 4, 2 and 2, আমি তুমিও সেই স্কুলে যাব, আমি তুমি এবং সে কি ভাইয়া? স্কুলে যাবো। স্কুলে যাওয়া ভালো কাম না খারাপ কাম? হ্যাঁ, ভালো কাম। বলেন ভালো কাজ, শুদ্ধ করে বলেন ভালো কাজ। তো ভালো কাজ হইলে ভাইয়া 231 হয়, 231। আর যদি দোষ বোঝায় বা খারাপ কথা হয় সেক্ষেত্রে 123 হয়। তাহলে এখন দেখেন মনোযোগ, তাহলে 231 মানে কি জন্য ভাইয়া? আপনি দেখেন মিলে যাবে, ইউ, তারপরে 3 মানে হি, এন্ড এর পরে কি হবে ভাইয়া? আই। তাহলে আমি তুমি ও সে স্কুলে যাব। গুড, উইল গো টু স্কুল। 2 হবে, টু ইজ গো টু স্কুল, নাকি? বাস হয়ে গেছে। কি সুন্দর দৃশ্য, হোয়াট এ নাইস সিনারি, হোয়াট আ নাইস সিনারি, হোয়াট এ নাইস সিনারি। 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে। আরে 7 দিন হোক, 20 দিন হোক, 50 দিন হোক, 500 দিন হোক, 1 লাখ দিন হোক, ওই সেম জিনিস তো। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 দিন, ফর 7 ডেজ। 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 মাস। তো যা আসে একই জিনিস। ও সোনামণি, এখানে দেখো, এই দেখো, সিন্স থেকে ফর ধরে, মনে আছে? সিন্স থেকে ফর ধরে, কখন সিন্স হয় কখন ফর হয়? যখন থেকে বোঝাবে তখন সিন্স হবে, যখন ধরে বোঝাবে তখন ফর হবে। ধরে, ধরিয়া, ধরে ধরিয়া এবং যাবত, ধরে ধরিয়া এবং কি ভাইয়া? তাহলে থেকে বোঝালে, ধরে বোঝালে, ধরিয়া, থেকে বোঝালে সিন্স হবে। আর ফর হয় 3টা ক্ষেত্রে, ধরে ধরিয়া, যাবত। ধরে ধরিয়া, কারণ আপনি যদি বলেন ধরে বোঝালে ফর হয়, শুধু এইটুকু শিখেন, তাহলে যখন ধরিয়া আসবে তখন কিন্তু আপনি মরিয়া পড়ে থাকবেন। যখন আসবে যাবত, আপনি হয়ে যাবেন কাবত। বুঝছেন তো? এই জন্য যাবত মানে হচ্ছে ভাইয়া ফর, যাবত মানে কি ভাইয়া? ফর। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ। 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 মান্থ। ঠিক আছে না? 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা একটু পরীক্ষা বেশি আসে। 7 দিন আনকমন, 7 দিন কখনো আসতে দেখিনি পরীক্ষা, 3 দিন তো একটু বেশি আসে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে অথবা 3 ঘন্টা ধরে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর। ক্লিয়ার ইনশাআল্লাহ? পারবো? ওই তো এই জিনিসগুলো আসে এবং এগুলোই আসবে আবার। আর কি দেখবেন? কৃষি সম্প্রসারণ। আচ্ছা, এটাই আমরা আরেকটা দেখাই। ওই দেখছেন, একটু আগে বললাম না যে একটু আগে স্যার মেয়েটারে নাচায়, একটু আগে কাঁদায়, একটু আগে হাসায়, এগুলাই আসে। তাহলে মেয়েটি চলে গেল মানে সি, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, দ্য গার্ল, তারপরে হাসতে হাসতে মানে পরের দোষ না খোঁজে নিজের ভুল সংশোধন করুন। বলেন এটা কি হবে? দেখি, দ্রুত কমেন্ট করতে হবে, দেখি কে পারে। সবার আগে যে পারবে তার জন্য পুরস্কার থাকবে। দ্রুত দ্রুত, এটা কে পারবে দেখি, দ্রুত। এই তো, গুড, দ্রুত। কে পারে দেখি? ভাই চেষ্টা করেন, দেখেন তো পারেন নাকি। ভাইয়া, পরের দোষ না খুঁজে নিজের ভুল সংশোধন করো। তার মানে পরের দোষ না খোঁজার পরিবর্তে নিজের ভুল সংশোধন করো। আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই। হুবহু ট্রান্সলেট করতে না পারলে একটু এটাকে মানে রিট্রান্সলেশন করবেন, একটু একটু সিনোনিম চিন্তা করবেন।
পরের দোষ না খুঁজে নিজের ভুল সংশোধন করো মানে পরের দোষ ধরার পরিবর্তে, পরের দোষ ধরার পরিবর্তে নিজের ভুল সংশোধন করো। তো পরিবর্তে মানে কিন্তু ইনস্টিড অফ, সহজ করে দিলাম। পরিবর্তে মানে ইনস্টিড অফ। দেখেন কেউ পারেন নাকি দ্রুত। এই তো গুড, অনেকের হচ্ছে। গুড গুড, সবাই সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ। এই তো গুড। আচ্ছা আপনারা কি পারছেন? ওয়েল ইউর ওন মেশিন, আচ্ছা নিজের চরকায় তেল দাও। এই তো গুড। পরের দোষ না খুঁজে নিজের ভুল সংশোধন করো, এটার আরেকটা বাংলা হচ্ছে ভাই নিজের চরকায় তেল দাও। নিজের চরকায় তেল দাও। নিজের চরকায় কি দাও ভাইয়া? ভাই বুঝছেন? যারা স্মার্ট, দেখছেন স্মার্ট কাকে বলে? যারা স্মার্ট তারা কিন্তু বুঝে গেছে এটা। মনোযোগ প্লিজ। মানে পরের দোষ না খুঁজে নিজের সংশোধন করো, এটার মানে হচ্ছে নিজের চরকায় তেল দাও। নিজের চরকায়, তার মানে পরের দূর ধরে নামে নিজের চরকায় তেল দাও। নিজের চরকায় অনেকে ধরে ফেলছেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে অয়েল ইউর ওন মেশিন, ওন মেশিন, অয়েল ইউর ওন মেশিন। অয়েল মানে তেল দাও, ওখানে অয়েল মানে কিন্তু নাউন না, এটা জানেন? বুঝছেন কেউ? খুবই মজার একটা জিনিস, খেয়াল করে দেখেন। ওয়েল মানে আমরা সারা জীবন পড়ছি তেল, ওয়েল মানে সারা জীবন কি পড়ছি ভাইয়া? তেল। এবং ওয়েল মানে নাউন, ওয়েল মানে কি ভাইয়া? নাউন। কিন্তু এখানে কিন্তু ওয়েল মানে নাউন না, এখানে মানে ওয়েল মানে তেল দেওয়া। কি দেওয়া ভাইয়া? তেল দেওয়া। এখানে ওয়েল মানে কি? তেল দেওয়া। তেল দেওয়া একটা কাজ, পাম্প দেওয়া, তেল দেওয়া, গিট্টু দেওয়া, কাজ্জা লাগানো, বিপদ করা, এগুলো কি ভাইয়া? কাজ। এই তেল দেন না আপনি করে? এই দুপুরে না কে যেন আমার তেল দিল। আচ্ছা যাই হোক, তো তেল দেওয়া মানে হচ্ছে ভাই, বুঝছেন তো? এটা এটা একটা কাজ, এটা একটা ভার্ব। তাহলে এখানে এই ওয়েল কাজ করতেছে ভার্ব হিসেবে, এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, বুঝছেন তো? ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যাই হোক, তাহলে ওয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। অথবা আপনি চাইলে এভাবে বলতে পারেন, পরের দোষ না খুঁজে নিজের ভুল সংশোধন করা মানে যদি হুবহু অনুবাদ করতে চান, ইনস্টেড অফ ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স, ইনস্টেড অফ ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স, অর্থাৎ অন্যের দোষ ধরার পরিবর্তে কারেক্ট ইউর ওন মিস্টেক, নিজের ভুল সংশোধন করো। কারেক্ট ইউর, এভাবে বলা যায়। তবে এটা এটা সুন্দর লাগে, এটা ওয়েল ইউর ওন মেশিন, এটাই সুন্দর লাগে, তাই না? বলেন ক্লিয়ার? কটা বাজে? আচ্ছা আর 4 মিনিট পরে আমরা স্কুলে যাবার পূর্বে পড়া শিখেছিলাম, এটা তো সবাই পড়ার কথা। পূর্বে মানে কি জানো ভাইয়া? মানে বাংলাকে বাংলা করে নেবেন, তাহলে সুবিধা হবে। আগে, আগে মানে কি জানো ভাইয়া? বিফোর। বিফোরের আগে কি জানো হয় ভাইয়া? পাস্ট পারফেক্ট। কি হয় ভাইয়া? আর বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ বিফোর অর্থ আগে, এজন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়। কি হয়? তাহলে আগে কোন কাজটা হইছে? তাহলে লিখেন আই হ্যাড, শিখেছিলাম পড়া, আই হ্যাড লার্নড হবে না, লার্নড মাই লেসন। আমার পড়া মানে কি জানো ভাইয়া? লেসন। পড়া মানে কি ভাইয়া? লেসন। ওকে, তাহলে আই হ্যাভ লার্নড মাই লেসন, আমি আমার পড়া শিখেছিলাম বিফোর গুড ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল। তার মানে স্কুলে যাওয়ার পূর্বে আমি আমার পড়া, এই তো সত্যি করে বলেন, রাগ করবেন না, এইগুলো কি খুব কঠিন বলেন? মানে এগুলোই আসে আসলে। আপনি যদি 24 সালের প্রশ্নগুলো দেখেন, দেখবেন যে সেম। সে সাঁতার জানে না, দেখেন এটা আমরা কতবার পড়াইছি। সে জানে না মানে হি গুড ডাজ ডাজ নট নো, ডাজ নট নো। তাহলে হি ডাজ নট নো মানে সে জানে না। ধরেন আপনার পরীক্ষা জিজ্ঞেস করলো, আপনাকে জিজ্ঞেস করলো, এই শুনেন না আম্মু তুমি কি রান্না করতে জানো? তা আপনি বললেন সরি স্যার আই ক্যানট রান্না। এটা কিন্তু স্মার্ট হইল না। আপনি না পারলেও স্মার্টলি প্রেজেন্ট করবেন যে স্যার আই ডু নট নো, আই ডু নট, মানে এটা একটা এক্সপ্রেশন আর কি, আই ডু নট নো অথবা হি ডাজন্ট নো। তারপরে ভাইয়া হাউ টু সুইম, সাঁতার কাটতে বললে হাউ টু সুইম। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি আম্মু তুমি কি রান্না করতে পারো, আপনি বলেন স্যার আই ডু নট নো হাউ টু কুক। হাউ টু কি ভাইয়া? কুক। আচ্ছা আম্মু তুমি কি ছেলে পড়াইতে পারো? তখন আপনি বলেন নো স্যার আই এম নিষ্পাপ, আই ডু নট নো হাউ টু কনভিন্স আ বয়, হাউ টু কনভিন্স আ বয়। তবে স্যার আমি কনভিন্স হয়ে যাই, কেন জানি, কেন বলেন করতে পারি না। বুঝছেন তো? ওকে, তাহলে এটা দিয়ে হাজার হাজার বাক্য বানাতে পারবেন। ভাই আপনি কি ড্রাইভিং করতে পারেন? স্মার্টলি বলেন স্যার সরি স্যার আই ডু নট নো হাউ টু ড্রাইভ এ কার, হাউ টু ড্রাইভ এ। অথবা আপনি জানলে এটাও বলবেন স্যার আই নো হাউ টু ড্রাইভ এ কার, হাউ টু ড্রাইভ এ, অথবা হাউ টু ড্রাইভ বললেও হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা আপনি কি প্যাচ লাগাইতে জানেন? সংসারে কিভাবে প্যাচ লাগাইতে হয়? ভাই বাবাদের প্রশ্ন, সংসারে কিভাবে প্যাচ লাগাইতে হয় এটা কি জানেন আপনি? না জানলে বলবেন স্যার আই ডোন্ট নো হাউ টু প্যাচ, হাউ টু।
হাউ টু ক্রিয়েট ইমেজ, অসাধারণ। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। বলেন ভাইয়া, আরো পারবেন। সকল খেলাই শেষ হয়েছে। অল গেমস আর ওভার। অল গেমস আর ওভার মানে শেষ হওয়া। তাহলে অল গেমস, সকল খেলা মানে অল গেমস। সকল শব্দটা থাকলে, এই সকল শব্দটা থাকলে সাধারণত অল হয়, কি হয়? ঠিক আছে, তাহলে সকল খেলা মানে অল গেমস। শেষ হওয়া মানে ওভার। শেষ হওয়া মানে বলে না সময় শেষ, তোমার সময়, টাইম ইজ ওভার। টাইম ইজ পারফেক্ট দিলেও হয়, সমস্যা নেই ভাইয়া। দ্য টাইম ইজ ওভার মানে সময় শেষ হয়েছে। বুঝছেন ব্যাপারটা? ওই সেন্স থেকে আর কি। এখন একেবারে যে ওইটাই করতে হবে ব্যাপারটা এমন না, অনুবাদ তো অনুবাদে। অল গেমস আর ওভার এই মানে এটার মানে যে সকল গেম শেষ হয়ে গেছে, অথবা অল গেমস হ্যাভ বিন এন্ডেড, এরকম দেওয়ার দরকার নেই। আর টাইম ইজ ওভার আপনি বলেন টাইম হ্যাজ বিন এন্ডেড, দরকার নেই। টাইম ইজ ওভার মানে টাইম শেষ হয়ে গেছে। টাইম ইজ আপ অথবা টাইম ইজ ওভার। ঠিক আছে না? অবশ্যই না জিজ্ঞেস করলে তো ক্লিয়ার হবে না, নাহলে তো কুচু মুচু মনের মধ্যে থেকেই যাবে। কুচু মুচু রাখা দরকার। পারে না। আপনি দেখেন, এটা আমার জীবনে করা সবচেয়ে কঠিন প্রশ্ন। আমি আসলে আটকায় গেলাম। আসলে এটা কি হবে বলেন তো? আরে পাগলা, সে সাঁতার কাটতে পারে না আর জানে না তো একই কথা পাগলা। অথবা হি ক্যানট সুইম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরে ভাই, যে সাঁতার কাটতে পারে না জানে না সেই তো সাঁতার কাটতে পারে না। যে সাঁতার কাটতে পারে তার মানে সে সাঁতার কাটতে জানে। ঠিক আছে, তো এটা নিয়ে সমস্যা নেই। আপনি দিতে পারবেন তখন, যদি একেবারে এমন থাকে যে সে সাঁতার পারে না, কথার কথা সে সাঁতার পারে না, তখন আপনি যদি চান হি ক্যানট সাঁতার, হ্যাঁ ক্যানট কি জানো, ক্যানট সুইম, কোনো সমস্যা নেই। আমি লিখতে পারি না, তখন আই ক্যান নট রাইট, কোনো সমস্যা নেই। পারি না বললে ক্যান দিতে পারবেন। আমি লিখতে পারি না, আই ক্যান নট কি জানো, লিখালিখি না, রাইট, আই ক্যান নট রাইট, ওই তো যা আছেন তাই হবে। ঠিক আছে আল্লাহ, ওই তো বললাম না যে আজকে যতক্ষণ দেখাবো ইনশাল্লাহ সব পারবেন, ইনশাল্লাহ সব পারবেন ইনশাল্লাহ। এখন বলেন যতটুকু পড়লাম বুঝছি কিনা আল্লাহর রহমতে, পারবো কিনা? যদিও এখানে বোঝানোর কিছু নেই, আল্লাহর রহমতে এগুলো আপনারাই পারেন, আমার থেকে ভালো পারেন। জাস্ট একটু প্র্যাকটিস করলেই হবে। একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে এগুলোতে অনেক দক্ষ হয়ে যাবেন। বিশ্বাস করেন, এটাই সত্য কথা যে যত বেশি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলোতে সে তত দক্ষ হবেন। এর জন্য দ্য আম অফ রাজশাহী ইজ ভেরি সুস্বাদু অথবা ভেরি ডেলিশিয়াস। ভেরি ডেলিশিয়াস। দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ ভেরি ডেলিশিয়াস। ঠিক আছে, সুইট দিলে তো মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আপনি বললেন সুস্বাদু, না সুস্বাদু আর মিষ্টি একই না, কারণ নুডলস খুব সুস্বাদু আমার কাছে। নুডলস কি মিঠা ভাই? সুইট হবে, নুডলস সুইট। বুঝছেন তো? এই জন্য আপনি মুখে বলতে চান একটা, অন্তরে আরেকটা, তাহলে তো ঠিক না। আপনি বলতে চান মিষ্টি, আবার বলেন তার খুব সুস্বাদু, তখনই বলতেন যে মিষ্টি, তাহলে তো হয়ে যেত, তাই না? বলেন, এই হচ্ছে না। বলেন, এই তো জি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এই তো গুড আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, দেখেন আমাদের কিন্তু 10 থেকে 20তম গ্রেডের কিন্তু একদম বেসিক কোর্সে ভর্তি চলতেছে, যাদের টার্গেট 10 থেকে 20তম গ্রেড। আমরা কিন্তু প্রিলি প্লাস লিখিত আলহামদুলিল্লাহ পড়াবো ইনশাআল্লাহ। অর্থাৎ প্রিলিও পড়ানো হবে, লিখিতও পড়ানো হবে, এবং একদম শূন্য থেকে বা বেসিক থেকে। আমরা কিন্তু একদম পার্টস অফ স্পিচ থেকে বা নাউন থেকে শুরু করছি, একদম শূন্য বা বেসিক থেকে। যাদের টার্গেট যে ভাই আমরা একদম শূন্য থেকে বা বেসিক থেকে পড়তে চাই, তাদের জন্য গুড নিউজ, শূন্য থেকে বা বেসিক থেকে কিন্তু 10 থেকে 20তম গ্রেডের কোর্সটা করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোর্সের সাথে কিন্তু আপনারা 1000 টাকা সমমূল্যের 4টা বিষয়ের হাইলাইটস বা যেটাকে আমরা নাম দিয়েছি সাজেশন বই, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। এবং এটা কিন্তু আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো পিডিএফ না, জাস্ট একদম সরাসরি হার্ড কপি আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য যারা ভর্তি হতে চাচ্ছেন দেরি না করে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আশা করি খুব ভালো কিছু পাবেন। আমাদের কোর্স হচ্ছে মূলত 2200 টাকা, তবে আমরা আপনাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র 1900 টাকা। এই 1900 টাকায় আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। ও আজকে রাত 12টা পর্যন্ত একটা অফার দিয়েছিলাম গতকালকে, সেটা হচ্ছে 1800 টাকা। হ্যাঁ, অফারটা বলবৎ থাকলো আজকে রাত 12টা পর্যন্ত যারা ভর্তি হবেন, 12টার মধ্যে 1800 টাকা ভর্তি দিতে পারবেন। 1000 টাকার হাইলাইটস পাবেন এবং 4টা বিষয়ের ক্লাস পাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা বিষয়ের পরিপূর্ণ ক্লাস পাবেন, প্রিলি প্লাস লিখিত। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল দিবেন 01939964623 অথবা 01767265758 অথবা 01755072190। এই 3টা নাম্বারে বিকাশ প্লাস নগদ, বিকাশ এবং নগদ রয়েছে ভাইয়া। এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার, সো অবশ্যই আপনারা যেটা করতে হবে সেন্ড মানি করবেন। বিকাশ প্লাস নগদ সেন্ড মানি করতে হবে। এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন। আমি আবার বলছি, যাদের টার্গেট একদম শূন্য থেকে বা বেসিক থেকে 3-4 মাসের মধ্যে একটা খুব ভালো জব প্রিপারেশন নেওয়া, তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন চোখ বন্ধ করে। আশা করা যায় খুব ভালো একটা প্রিপারেশন হবে। আর 10 থেকে 20 গ্রেডের প্রিপারেশন নিলে
কোনো না কোনো একটা চাকরি অবশ্যই হবে ইনশাআল্লাহ, যদি সিলেবাসটা ভালো মতো শেষ করতে পারেন। আল্লাহ চান তো কোনো না কোনো একটা চাকরি অবশ্যই হবেই হবে ইনশাআল্লাহ। কারণ বাংলার মানে প্রত্যেক সপ্তাহে কিন্তু শুক্র শনিবার পরীক্ষা থাকে এবং ইউজ পরীক্ষা হয় 10টা বিসিএস গ্রেডের আন্ডারে। এই জন্য এই প্রস্তুতিটা থাকলে এটা আপনার জন্য সেফ জোন, এটা ধরতে পারেন আপনার একটা মানে কোয়ালিটির মতো। আপনি কোয়ালিফাইড হইলে আল্লাহ চান তো কোনো না কোনো একটা জায়গায় আপনি অবশ্যই দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আবার বলছি, শূন্য থেকে বা বেসিক থেকে যারা করতে যাচ্ছেন একেবারে পরিপূর্ণ 4টা বিষয় বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এখান এটা করতে পারবেন। 7,000 টাকার হাইলাইট সম্পূর্ণ ফ্রিতে পাবেন। কোর্স ফি মূলত 2200 টাকা। আজকের জন্য কিন্তু আজকে রাত 12টা পর্যন্ত, আমি গতকালকে অফার দিয়েছিলাম, সেই অফারটা এখনো রেখে দিলাম, মাত্র 1800 টাকা ভর্তি দিতে পারবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন এই 3টা নাম্বারে বিকাশ বা নগদের টাকা সেন্ড মানি করবেন। হ্যাঁ, বিকাশ বা নগদ এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার, অবশ্যই সেন্ড মানি করে এই 3টা নাম্বারে কল দিলেই হবে। 01939964623, 01767265758। হ্যাঁ, 3-4 মাসের মধ্যে সময় লাগবে। 3-4 মাসের মধ্যে সময় লাগবে। এই 3-4 মাসের মধ্যে আমরা কোর্সটা শেষ করে দিব ইনশাআল্লাহ। কারণ আপনাদের 6 মাস 1 বছর ঝুলে রেখে লাভ নেই হুদাই। হ্যাঁ, এই জন্য আমরা বেশি করে ক্লাস দেবো। মিনিমাম অ্যারাউন্ড আমরা চেষ্টা করবো 5টা করে ক্লাস দেওয়ার জন্য। হ্যাঁ, সপ্তাহে 5 দিন করে ক্লাস রাখার জন্য, যেন খুব দ্রুত আপনাদের কোর্সটা শেষ হয়ে যায়। কারণ অনেকের দেখা গেল এইজ আছে আর 6 মাস, তো 6 মাস আমরা যদি কোর্স 6 মাস ধরে চালাইতে থাকি, এইজ শেষ হয়ে যাবে, চাকরি আর হবে না। এই জন্য আমরা এটাতে একটু বেশি বেশি ক্লাস দিয়ে আমাদের যে সকল ভাই বোনদের কথা বয়স শেষ অথবা তাদের সময় সুযোগ কম আছে, তারা জন্য কোর্সটা করতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। চাইলে আমরা এটা 1 বছর চালাইতে পারবো বা 5 বছর চালানো যাবে, কিন্তু 5 বছর চালাইলে আপনার চাকরি করা লাগবে না, শেষ, আপনি গায়েব হয়ে যাবেন, আপনার এইজ শেষ হয়ে যাবে। যাই হোক, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, সবাই উপরের নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে উপরের নাম্বারে কল দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।